হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব প্রফিট অ্যান্ড গেইনস অফ বিজনেস অ্যান্ড প্রফেশন চ্যাপ্টারটা নিয়ে। ঠিক আছে, প্রফিট অ্যান্ড গেইনস অফ বিজনেস অ্যান্ড প্রফেশনের আমাদের 3টে ক্লাস অলরেডি হয়ে গেছে। আজকে 4 নম্বর ক্লাসটা করব এবং আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইনকাম ফ্রম প্রফেশন নিয়ে। ঠিক আছে, অর্থাৎ প্রফেশনাল ইনকাম কি করে বের করতে হয় সেই নিয়ে আলোচনা করব। আগের 3টে ক্লাসে আমরা বিজনেস নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা প্রফেশন নিয়ে আলোচনা করব। তো তোমাদের একটা কথা বলে দিচ্ছি, যখনই তোমাদের এক্সামে প্রফেশন করতে দেবে, ঠিক আছে, কোনো বছর বিজনেস আসে তো কোনো বছর প্রফেশন আসে। বিজনেস আসলেও তোমাদের বলেই দিয়েছি ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়ে দেবে। ঠিক আছে, আর যদি প্রফেশন আসে হয় তোমাদের রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট দেবে, আদারওয়াইজ তোমাদের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার দেবে। তো ম্যাক্সিমাম দেখা গেছে রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট দেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ঠিক আছে, তো তোমাদের সামনে একটা ফরম্যাট তুলে ধরছি, প্রফেশনের ফরম্যাটটা কেমন হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি প্রফেশনের ফরম্যাট বলতে গেলে তোমাকে দেখতে হবে, আচ্ছা প্রফেশনের মধ্যে কারা কারা পড়ে, মানে কাদের কাদের অঙ্ক দিতে পারে। ডক্টর দিতে পারে, চার্টার অ্যাকাউন্টেন্ট দিতে পারে, লয়ার দিতে পারে, ইঞ্জিনিয়ার দিতে পারে। তাহলে কি কি বললাম? ডক্টর, চার্টার অ্যাকাউন্টেন্ট, লয়ার, ইঞ্জিনিয়ার। তো এদের প্রফেশনাল ইনকাম, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, চার্টার অ্যাকাউন্টেন্ট হোক বা লয়ার হোক, এদের প্রফেশনাল ইনকাম, যদি ডাক্তারের কথা বলি, ডাক্তার কোথা কোথা থেকে তাদের ইনকাম করতে পারে, প্রফেশনাল ইনকাম, ডাক্তারের প্রফেশনাল ইনকাম থেকে ডাক্তারের প্রফেশনাল খরচগুলো বাদ দিয়ে যেই টাকাটা পড়ে থাকবে সেটাই হচ্ছে ইনকাম ফ্রম প্রফেশন। ঠিক আছে, তো তোমরা দেখো স্ক্রিনের দিকে তাকাও, দেখো ফরম্যাটটা কি দিয়েছে। প্রথমে লেখা আছে ইনকাম ফ্রম প্রফেশন। ঠিক আছে, কি লেখা আছে? ফি। ঠিক আছে, যেই টাকাটা ফি বলবে ফি লিখবো। ঠিক আছে, তারপর সেল অফ মেডিসিন। যদি ডাক্তারের কথা বলি, ঠিক আছে, ডাক্তারের কথা যদি বলি, তা ডাক্তার দেখবে অনেক চেম্বারে তাদের না মেডিসিন পাওয়া যায়। ঠিক আছে, সেই মেডিসিনগুলো বেচে যেই টাকাটা পাওয়া যাবে, এই লিখেছে সেল অফ মেডিসিন। আর ফি কি? ডক্টর, তোমরা যে যখন ডক্টর দেখাতে যাও তাহলে নিশ্চয়ই ডক্টর একটা ফি নেয়, মানে কনসালটেশন ফিস। ঠিক আছে, তো এটা যদি চার্টার অ্যাকাউন্টেন্ট হয় বা লয়ার হয় তাদেরও তো একটা ফি থাকে। সে যারই হোক, লয়ার হোক, চার্টার অ্যাকাউন্টেন্ট হোক বা ডক্টর হোক, সবারই ফি থাকবে। তাহলে ফি বললাম, সেল অফ মেডিসিন বললাম। এরপর কি বলছে? গিফট ফ্রম ক্লায়েন্ট অর পেশেন্ট। যদি ডক্টর হয় সে পেশেন্টের থেকে কোনো কিছু গিফট পেতেই পারে। ঠিক আছে, যে ভালো ট্রিটমেন্ট করেছে তার সুবাদে ওকে কিছু গিফট দিয়েছে। ঠিক আছে, তার মানে ডক্টর গিফট পেয়েছে। কি কারণে গিফটটা পেয়েছে? এটা পার্সোনাল গিফট নয়, এটা হচ্ছে প্রফেশনাল পারপাসে। ঠিক আছে, আর যে কোনো চার্টার অ্যাকাউন্টেন্ট গিফট পেতে পারে কি? ক্লায়েন্টের থেকে গিফট পেতে পারে, এটাও প্রফেশনাল পারপাসে। আর কি বলেছে? এনি আদার রিসিপ্ট, প্রফেশনাল পারপাসে অন্য কোনো রিসিপ্ট। তো বলে দিলাম এইগুলো মিলিয়ে যেটা হচ্ছে সেটাকে বলে গ্রস প্রফেশনাল রিসিপ্ট বা টোটাল রিসিপ্ট, তোমরা দেখতে পাচ্ছ। আর ডিডাক্ট কি হবে? প্রফেশনাল এক্সপেন্স, মানে প্রফেশনাল পারপাসে যা যা খরচ হবে। ঠিক আছে, আচ্ছা মাথায় রাখবে কি খরচ হবে? অনলি রেভিনিউ খরচ। প্রথমে কি দেখতে পাচ্ছ? অফিস এক্সপেন্সেস। ঠিক আছে, প্রফেশনাল পারপাসে। স্যালারি টু স্টাফ, তো স্টাফদের স্যালারি দিতে হয়, সেটাও প্রফেশনাল খরচ। আর কি? মেম্বারশিপ ফিজ, যে ডাক্তার তাকেও একটা মেম্বারশিপ ফিজ দিতে হয়। ঠিক আছে, তো আর যে চার্টার অ্যাকাউন্টেন্ট তাকে মেম্বারশিপ ফিজ দিতে হয় সিএ ইনস্টিটিউটকে। আচ্ছা, তারপর কি বলে? পারচেস অফ মেডিসিন। যদি ডক্টরের কথাই বলি, সে যদি তার চেম্বারে যদি মেডিসিন বেচে তাহলে মেডিসিন তো কিনতেই হবে, তাই এখানে লিখে যায় পারচেস অফ মেডিসিন। তাহলে মোটর কার এক্সপেন্সেস। ঠিক আছে, মোটর কার এক্সপেন্স মাথায় রাখতে হবে, মোটর কার খরচ যেন প্রফেশনাল পারপাসে হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবে, কোনো কোশ্চেনে ঘুরিয়ে দেয়, পার্সোনাল মোটর কারও দিয়ে দেয়। তারপর বলছে কি ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্টের উপর ডেপ্রিসিয়েশন। কস্ট অফ জার্নাল। ঠিক আছে, যারা ডক্টর হোক বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হোক বা লয়ার হোক, ওদেরকে জার্নাল পারচেস করতে হচ্ছে, এই খরচ লিখবো। রেন্ট রেটস ট্যাক্সেস ফর দ্য অফিসের রেন্ট রেটস ট্যাক্সেস নেব। আর কি বলছে? এক্সপেন্ডিচার ইনকার্ড ফর ইনক্রিজিং প্রফেশনাল নলেজ, মানে প্রফেশনাল নলেজ গ্যাদার করার জন্য তোমার কোনো খরচ হলে সেটা নেব। আর কি বলছে? এনি আদার এক্সপেন্সেস পার্টেনিং টু প্রফেশনাল পারপাস, যদি কোনো খরচ হয়। তো এই তো এত কিছু মাথায় রাখতে হবে না, যখন একটা অঙ্ক করবো অঙ্ক দেখেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো যতটা বুঝতে পারলে ভালো, আর যতটা বুঝতে পারোনি অসুবিধা নেই, অঙ্ক দিয়ে বুঝবো। তার মানে প্রফেশনাল ইনকাম কি করে বের করতে হবে? তোমাকে প্রথমে লিখতে হবে প্রফেশনাল রিসিপ্ট। সে ডক্টর হোক, চার্টার অ্যাকাউন্টেন্ট হোক, লয়ার হোক, ইঞ্জিনিয়ার হোক, যারাই হোক না কেন তাদের প্রফেশনাল রিসিপ্ট নেবে। প্রফেশনাল রিসিপ্ট, অন্য কোনো ইনকাম নিলে হবে না, অনলি প্রফেশনাল ইনকামটা নেবে। তার থেকে মাইনাস করবে প্রফেশনাল খরচ, অর্থাৎ প্রফেশনাল ইনকাম থেকে প্রফেশনাল খরচ বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে ইনকাম ফ্রম প্রফেশন। সবচেয়ে সোজা এটা। দেখো স্ক্রিনে তোমরা অঙ্কটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই অঙ্কটা সিইউ বিকম অনার্স 2013 এসেছিল। ঠিক আছে,
তো আমি এইমাত্র বললাম কি ইনকাম ফ্রম প্রফেশন যদি তোমাকে অঙ্ক করতে দেয় হয় তোমাকে রিসিভড অ্যান্ড পেমেন্ট দেবে, না হলে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট দিয়ে দেবে। তো এই অঙ্করে আমরা কি দেখতে পাচ্ছি, এই অঙ্করে দেখতে পাচ্ছি রিসিভড অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখান থেকে আমাকে ইনকাম ফ্রম প্রফেশন বের করতে হবে। দেখো কোশ্চেনটা পড়ছি, বলছে ফলোইং দ্য রিসিভড অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট of Mrs. Suti, a practicing chartered accountant for the year ended 31st March 2020। তাই একটা একজন চার্টার অ্যাকাউন্টেন্টের অঙ্ক দিয়েছে। তো দেখো রিসিভ সাইড দেখতে পাচ্ছ, পেমেন্ট সাইড দেখতে পাচ্ছ। তো দেখো প্রথমে কি দিয়েছে, টু ব্যালেন্স বিডি। ঠিক আছে, তো টু ব্যালেন্স বিডি মানে রিসিভড অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স বলতে রিসিভড অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্টের ডুপ্লিকেট, রিসিভড অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট সেম অ্যাজ ক্যাশ বুক। ঠিক আছে, তো তার মানে এই যে রিসিভড অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টে যে 30,000 দেখতে পাচ্ছ টু ব্যালেন্স বিডি, এটা ক্যাশের ওপেনিং ব্যালেন্স। তারপর বলছে অডিট ফিস, যে চার্টার অ্যাকাউন্টেন্ট অডিট ফিস তার একটা ইনকাম। ঠিক আছে, তো কত টাকা, 1,80,000, তাহলে এটা প্রফেশনাল ইনকামে চলে আসবে। তারপর বলে যে ইনকাম ফ্রম অ্যাকাউন্টিং ওয়ার্ক, তো এটাও একজন এটাও একটা চার্টার অ্যাকাউন্টেন্টের ইনকাম। কত বলেছে, 60,000। তারপর বলেছে এক্সামিনার রেমুনারেশন 5,000, এটা চার্টার অ্যাকাউন্টেন্টের ইনকাম নয়। ঠিক আছে, তো তারা বলছে প্রেজেন্ট ফ্রম ক্লায়েন্টের থেকে ধরো গিফট পেয়েছে, ঠিক আছে, 2,000 টাকা। ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, এই যে প্রেজেন্ট ফ্রম ক্লায়েন্ট যেটা বললাম ওটা হচ্ছে প্রফেশনাল ইনকাম। ঠিক আছে, আর বলছে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পেয়েছে, তো এটা কখনোই প্রফেশনাল ইনকাম নয়। ও ইন্ডিয়ান কোম্পানিতে ইনভেস্ট করেছিল, সেখান থেকে বছরের শেষে একটা ডিভিডেন্ড পেয়েছে, এটা আদার ইনকাম। ঠিক আছে, এটা ওর কখনোই প্রফেশনাল ইনকামের মধ্যে পড়তে পারে না। এবার পেমেন্ট সাইড দেখি, প্রথমে দিয়েছে রেন্ট, এটা হচ্ছে প্রফেশনাল খরচ। স্টাইপেন্ড টু আর্টিকেল ক্লার্ক, এটা দিয়েছে 12,000, এটা কি, এটাও প্রফেশনাল এক্সপেন্সেস। তারপর হচ্ছে স্যালারি টু অফিস স্টাফ, তো যারা স্টাফ ছিল, ঠিক আছে, অফিসে যারা স্টাফ ছিল তাদেরকে স্যালারি দিতে হয়েছে, এটাও প্রফেশনাল এক্সপেন্সেস। হাউস হোল্ড এক্সপেন্সেস, এটা তো পুরোপুরি পার্সোনাল খরচ, এটাকে আমরা প্রফেশনাল খরচের মধ্যে ধরতে পারি না। আর কি বলছে মোটর কার এক্সপেন্সেস, তো দেখবো মোটর কার এক্সপেন্সে কোনো অ্যাডজাস্টমেন্ট বলেছে কিনা। আমাকে শুধু প্রফেশনালটাই নিতে হবে, ঠিক আছে, পার্সোনাল নেওয়া যাবে না। তারা বলছে সাবস্ক্রিপশন টু সি ইনস্টিটিউট, যে একজন চার্টার অ্যাকাউন্টেন্ট তাকে প্রতি বছর একটা সাবস্ক্রিপশন করাতে হয়, এবং যে চার্টার অ্যাকাউন্টেন্ট সে কোথায় সাবস্ক্রিপশন করাবে, সি ইনস্টিটিউটে, তাই বলেছে। তারা বলেছে ডোনেশন টু সিইউতে ডোনেট করেছে। ঠিক আছে, তাই বলছে বুকস অ্যান্ড জার্নাল পারচেস ফর প্রফেশনাল পারপাসে বুকস পারচেস করে, জার্নাল পারচেস করেছে, তো এটাও চলে আসবে। মোটর কার পারচেস বলে, মোটর কার এটা কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এই মোটর কারের উপর ডেপ্রিসিয়েশনটা হবে। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এটা পুরোপুরি পার্সোনাল খরচ, এটা আসবে না। আর ব্যালেন্স সিটি মানে এটা ক্যাশ বলেছে, ক্লোজিং ক্যাশ 23,000। তার মানে তোমরা কি বুঝতে পারলে, রিসিভড অ্যান্ড পেমেন্ট সাইড দেখালাম, দেখিয়ে যেইগুলো তোমার প্রফেশনাল ইনকাম সেইগুলো নেবে, আর যেগুলো প্রফেশনাল এক্সপেন্সেস সেইগুলো নেবে, বাকি একটা কিছুও নেবো না। ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট কি দেখা যাচ্ছে, বলছে রেন্ট ইজ ইন রেসপেক্ট অফ প্রিমিসেস অকুপাইড বাই মিসেস চামাল, ওয়ান হাফ অফ দ্য প্রিমিসেস ওয়ার ইউজড বাই হার ফর ওন রেসিডেন্স অ্যান্ড দ্য আদার হাফ ওয়াজ ইউজড ফর অফিস। তার মানে কি, যে চার্টার অ্যাকাউন্টেন্ট মিসেস চামাল, ঠিক আছে, তো ও তার প্রফেশনাল পারপাসে হাফ ইউজ করেছে, মানে ও যেই বাড়িটা ভাড়া নিয়ে যে হাফ পারপাসে নিজে থাকছে, আর বাকি হাফ পারপাস ও কি পারপাসে ইউজ করে, বিজনেস পারপাসে। তাহলে এখানে রেন্ট যত টাকা দিয়ে পুরো রেন্ট আসবে না, তার হাফ আসবে। ঠিক আছে, তাহলে ওয়ান হাফ অফ মোটর কার এক্সপেন্সেস আর ইন রেসপেক্ট অফ আর প্রফেশনাল প্র্যাকটিস, তার মানে মোটর কার এক্সপেন্স বাবু যত টাকা খরচ হচ্ছে তার মধ্যে হাফ হচ্ছে প্রফেশনাল পারপাসে ইউজ হয়েছে। ঠিক আছে, তার বাকি হাফ পার্সোনাল পারপাসটা আসবে না। তারা বলেছে রিটেন ডাউন ভ্যালু অফ মোটর কার অ্যাজ অন 1/4/19, মানে ওপেনিং মোটর কার ছিল 50,000, সেল অফ মোটর কার 40,000, নিউ মোটর কার পারচেস করেছে কত টাকা, এই যে তোমরা যে পেমেন্ট সাইডে দেখতে পাচ্ছ না মোটর কার পারচেস, ওটা নিউ মোটর কার 1 লাখ পারচেস করেছে, এটা কারেন্ট ইয়ারে পারচেস করেছে। আর ডেপ্রিসিয়েশন 20% বলেছে, তোমাকে এখান থেকে ইনকাম ফ্রম প্রফেশন করতে বলেছে। দেখো অঙ্কটা করছি, দেখো তোমরা দেখো, প্রথমে স্ক্রিনে দেখো দাগটা কেটে আমরা লিখে নিয়েছি, উপরে যে কথাটা লিখতে হয়, কি লিখতে হয়, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম প্রফেশন। ঠিক আছে, যেহেতু ইনকাম ফ্রম প্রফেশন করছি তাই ইনকাম ফ্রম প্রফেশন লিখেছি ইনভার্টেড কমার মধ্যে, তারপর লিখেছি মিসেস শ্রুতি আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 2019-20 পার্টিকুলার্স রুপিস। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা করে নেব, আমরা দেখব রিসিভ সাইডে দেখব এই যে চার্টার অ্যাকাউন্টেন্ট ছিল মিসেস সতী, ঠিক আছে, ওর প্রফেশনাল ইনকাম কি কি।
তো প্রথমে হেডিং দাও গ্রস প্রফেশনাল রিসিপ্ট, প্রথমে কি হেডিং দেবো, গ্রস প্রফেশনাল রিসিপ্ট। ঠিক আছে, তো আন্ডারলাইন করে দিলাম। তো দেখো কোশ্চেনটা যখন পড়ালাম, ঠিক আছে, তো তখনই বলে দিলাম কি কি ওর প্রফেশনাল ইনকাম। তো তোমরা বলো প্রফেশনাল ইনকাম কি কি, একজন চার্টার অ্যাকাউন্টেন্টের প্রফেশনাল ইনকাম কি কি। ঠিক আছে, তো অডিট ফিস একজন চার্টার অ্যাকাউন্টেন্টের প্রফেশনাল ইনকাম। আর কি আছে এখানে, ইনকাম ফ্রম আদার অ্যাকাউন্টিং ওয়ার্ক, তো ইনকাম ফ্রম আদার অ্যাকাউন্টিং ওয়ার্ক এটাও প্রফেশনাল ইনকাম। আর কি হবে, প্রেজেন্ট ফ্রম ক্লায়েন্ট, ক্লায়েন্টের থেকে যে প্রেজেন্ট পেয়েছে, ঠিক আছে, তো এটাও হচ্ছে ওর প্রফেশনাল ইনকাম। তাহলে লেখো একটা একটা করে, প্রথমে লেখো অডিট, অডিট ফিস, প্রথমে লেখো অডিট ফিস। তো অডিট ফিস কত টাকা বলেছে, দেখো অডিট ফিস আমরা দেখতে পাচ্ছি 1,80,000 দিয়েছে, সেটা ইনারে লেখো 1,80,000। তারপর কি বলেছে, তারপর বলেছে ইনকাম ফ্রম অ্যাকাউন্টিং ওয়ার্ক, এটাও প্রফেশনাল ইনকাম, ইনকাম ফ্রম অ্যাকাউন্টিং ওয়ার্ক। যে একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, সে তো অ্যাকাউন্টসের সমস্ত কাজই জানে, তাই তো, তো সেখান থেকে অ্যাকাউন্টিং ওয়ার্ক কাজ করেছে, অ্যাকাউন্টিং ওয়ার্ক গুলো করেছে, তার জন্য তো ইনকাম হচ্ছে, এটা তো প্রফেশনাল ইনকাম হবেই। ঠিক আছে, কত দিয়েছে এটা, 60,000। আর কি বলেছে, আর বলেছে প্রেজেন্ট ফ্রম ক্লায়েন্ট, ক্লায়েন্টের থেকে প্রেজেন্ট পেয়েছে। ঠিক আছে, তো এখানে প্রেজেন্স মানে বলতে পারো যে কোনো গিফট পেয়েছে, ঠিক আছে, তো মানে গিফট ফ্রম ক্লায়েন্ট। তো এটা প্রফেশনাল পারপাস এসছে। তো এটাকে আমরা প্রফেশনাল ইনকাম বলতে পারি। এখানে লিখি প্রেজেন্স ফ্রম ক্লায়েন্ট। কত টাকা দিয়েছে, 2,000। তাহলে টোটাল ইনকাম করে দাও, টোটাল ইনকাম কত হলো এই চার্টার অ্যাকাউন্টেন্টের, 1,80,000 আর 60, 2,40,000, 2,42,000। এবারে এর থেকে লেস করব কি, এর থেকে লেস করব প্রফেশনাল এক্সপেন্সেস। কি লেস করব, প্রফেশনাল এক্সপেন্সেস। ঠিক আছে, তো এক একটা করে এক্সপেন্স গুলো মাইনাস করব। কি কি বললাম, প্রথমে লেখো রেন্ট। ঠিক আছে, তো প্রথমে লিখবো রেন্ট। তো দেখো রেন্ট কত দেখতে পাচ্ছি, রেন্ট দেখতে 30,000, পুরো 30,000 রেন্ট আমরা নেব না। 30,000 যে পুরো যে মানে যে বাড়িটা ভাড়া নিয়েছিল, মিসেস শ্রুতি যে বাড়িটা ভাড়া নিয়েছিল, তার মধ্যে হাফ পোর্শনে নিজে থাকছিল, আর বাকি হাফ পোর্শন প্রফেশনাল পারপাসে ইউজ করেছিল। তার মানে প্রফেশনাল পারপাসে কত ইউজ করেছিল, হাফ পোর্শন, তাহলে 30,000 হাফ নেব, 30,000 হাফ 15,000 টাকা নেব। তারপর কি বলছে, স্টাইপেন্ড টু আর্টিকেল ক্লার্ক, এটাও প্রফেশনাল খরচ। কত টাকা দিয়েছে, এটা দিয়েছে 12,000। দেখবে যারা চার্টার অ্যাকাউন্টেন্ট, তাদের তাদের নিজস্ব ফার্ম থাকে, ঠিক আছে, তো তাদের যে নিজস্ব ফার্ম থাকে সেখানে অনেকে কাজ করে, তাদেরকে স্টাইপেন্ড দিতে হয়। স্টাইপেন্ড মানে তাদেরকে কাজ শেখাচ্ছে, কাজ শিখিয়ে কিছু পেমেন্ট করছে, এটাকে বলে স্টাইপেন্ড। ঠিক আছে, স্টাইপেন্ড দিচ্ছে, আর্টিকেল ক্লার্ক করছে, বা যারা চার্টার অ্যাকাউন্টেন্ট পড়ে না, তাদের কিছু আর্টিকেল ক্লার্কের কাজ করতে হয়। ঠিক আছে, আর যেই ফার্মে ওরা কাজ করছে সেই ফার্ম থেকে ওদের পেমেন্ট করছে। ঠিক আছে, স্টাইপেন্ড দিচ্ছে, কত টাকা স্টাইপেন্ড দিচ্ছে, 12,000। এবার বলেছে স্যালারি টু অফিস স্টাফ। ঠিক আছে, তো ওই ফার্মের অফিসে যারা যারা স্টাফ আছে, ঠিক আছে, তাদেরকে স্যালারি দিতে হচ্ছে, কত টাকা স্যালারি দিচ্ছে, 25,000। ঠিক, এটা হচ্ছে প্রফেশনাল খরচ। কত টাকা, 25,000। তারপর বলেছে কি, তারা বলছে হাউস হোল্ড এক্সপেন্সেস, এটা তো পার্সোনাল খরচ, এটা আসবে না। তারপর বলছে মোটর কার এক্সপেন্সেস। এবার নিচে অ্যাডজাস্টমেন্ট পড়ে নাও, মোটর কারটা কি বলেছে, কোশ্চেনে বলেছে 1/2 of motor car expenses are in respect of our professional practice। তো প্রফেশনাল প্র্যাকটিসে মোটর কার হাফ ইউজ হচ্ছে। ঠিক আছে, মোটর কার খরচ যত টাকা দিয়েছে তার মধ্যে হাফ খরচ হচ্ছে প্রফেশনাল পারপাসে। তার মানে এখানে লিখবো মোটর কার এক্সপেন্সেস। তো কত টাকা ছিল, 18,000 এর হাফ, মানে 9,000।
তারপরে যে সাবস্ক্রিপশন টু সিএ ইনস্টিটিউট, একজন যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, তাকে সাবস্ক্রিপশন করতে হয় কোথায়? সিএ ইনস্টিটিউটে। তো কত টাকা সাবস্ক্রিপশন করেছে? 2500। এটাও প্রফেশনাল খরচ, তাহলে লিখো সাবস্ক্রিপশন টু সিএ ইনস্টিটিউট। কত টাকা? 2500। এবার কি বলেছে? ডোনেশন টু সিইউ, ঠিক আছে, এই ডোনেশন টু সিইউ এটা আসবে না, ঠিক আছে, এটা কখনোই প্রফেশনাল খরচ নয়। তাহলে বুকস অ্যান্ড জার্নাল পারচেজ ফর প্রফেশনাল পারপাস, বলেই দিই যে প্রফেশনাল পারপাসে বুক আর জার্নাল পারচেজ করছে, এটা প্রফেশনাল খরচ। তো লেখো বুকস অ্যান্ড জার্নাল পারচেজ ফর প্রফেশনাল পারপাস। কত টাকা দিয়েছে? এটা দিয়ে 2400। এবার বলেছে মোটর কার পারচেস। আমি বলেছিলাম মোটর কার পারচেস করলে এটা তো কখনোই আসবে না, কিন্তু মোটর কারের ডেপ্রিসিয়েশনটা আসবে। মোটর কারের ডেপ্রিসিয়েশনটা করব। তারপরে কি বলেছিল? তার বলছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এটা তো পার্সোনাল খরচ, এটা আসবে না। তাহলে আমাদের অ্যাডজাস্টমেন্ট 1 2 হয়ে গেছে। এবার আমরা যেটা করব, যেই ওয়ার্কিংসটা করব, আমাদের ডেপ্রিসিয়েশনটা করতে হবে, ডেপ্রিসিয়েশন অন মোটর কারটা বের করতে হবে। দেখো মোটর কার ডেপ্রিসিয়েশন করছি, এখানে লিখছি ডেপ্রিসিয়েশন অন মোটর কার, এখানে লিখছি ডেপ্রিসিয়েশন অন মোটর কার। তো আমরা তো ডেপ্রিসিয়েশন শিখেইছি আন্ডার সেকশন 32, এবং ডেপ্রিসিয়েশন নিয়ে একটা ক্লাসও করেছি, অসুবিধা হবে না। তো প্রথমে কি লিখতে হতো? প্রথমে লিখতাম ডব্লিউডিভি, ডব্লিউডিভি মানে রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 1419, 1419 রিটেন ডাউন ভ্যালু কত ছিল? 50,000। এর সঙ্গে অ্যাড করতে হয় পারচেস, ঠিক আছে, তো নতুন যে একটা মোটর কার পারচেস করেছি তার ডেট বলে দিয়েছিল, কোন ডেটে পারচেস করেছি? 1/1/20 পারচেস করেছি। কত টাকা দিয়ে মোটর কার পারচেস করেছি? 1 লাখ। এর থেকে লেস করব সেল প্রসিডস, সেল প্রসিডস। কত টাকা দিয়ে মোটর কারটা বেচে দিয়েছি? মোটর কারটা বেচে দিয়েছি 40,000, ঠিক আছে, তো তাহলে কত হচ্ছে ব্যালেন্স করে? 1,50,000 থেকে 40 বাদ দিলে 1,10,000, ঠিক আছে, তো তো যেটা বেরোলো তাকে বলে রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 31/3/20। এবার আমাকে ডেপ্রিসিয়েশনটা বের করতে হবে। দেখো ওখানে যখন ডেপ্রিসিয়েশন শিখেছিলাম তখন দুটো কনসেপ্ট বলছিলাম যে মোটর কারটা যে পারচেস করেছে কারেন্ট ইয়ারে, কারেন্ট ইয়ারে যে মোটর কারটা পারচেস করেছে সেটা কতদিন ইউজ করেছে? লেস দ্যান 180 ডেজ নাকি মোর দ্যান 180 ডেজ, ঠিক আছে, তো তো দেখো মোটর কারটা পারচেস করেছে এই বছর 1/1/20 পারচেস করেছি, আর আমাদের ইয়ার এন্ড কবে? 31 মার্চ 2020, মানে কত মাস ইউজ করেছি? দেখো জানুয়ারি ইউজ করেছি, ফেব্রুয়ারি ইউজ করেছি, মার্চ, 3 মাস ইউজ করেছি। 3 মাস মানে কতদিন? 90 ডেজ। মানে আমরা এই বছর যে মোটর কারটা পারচেস করেছি সেটা আমরা 180 ডেজের কম ইউজ করেছি, আর 180 ডেজের কম ইউজ করলে কি রুল ছিল সেই রুলটা অ্যাপ্লাই করব। তার মানে কি করব? ডেপ্রিসিয়েশন যেটা করব, কত টাকা? 1 লাখ টাকার মোটর কার কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন বলেছিল? 20%। তো 1 লাখ টাকার উপর 20%, আর বলেছিলাম যদি আমরা 180 ডেজের কম ইউজ করি তাহলে তার হাফ ডেপ্রিসিয়েশন হয়, হাফ, ঠিক আছে, যত পার্সেন্ট তার হাফ ডেপ্রিসিয়েশন হবে। তাহলে 1 লাখের 20%, 20,000-এর হাফ 10,000 টাকা, ঠিক আছে, তো তো টোটাল 1,10,000-এর মধ্যে তোমার 1 লাখ টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়ে গেছে, আর বাকি কত টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে? বাকি আর 10,000 টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। তো 10,000 টাকার উপর পুরো 20%, ঠিক আছে, তো অর্থাৎ 180 ডেজের কম যদি পারচেস থাকে তাহলে তার উপর হাফ হবে, আর বাকির উপর পুরো ফুল হবে। তাহলে 10,000 20% 2,000, টোটাল ডেপ্রিসিয়েশন তোমার টোটাল কত হলো? ডেপ্রিসিয়েশন 12,000 টাকা, ঠিক আছে, তো 12,000 টাকা ডেপ্রিসিয়েশন হচ্ছে। মানে আমি যে মোটর কারের কথা বলছি, ঠিক আছে, যেই মোটর কারটার কথা বলছি সেই মোটর কারের উপর ডেপ্রিসিয়েশন হচ্ছে 12,000 টাকা। কিন্তু কিন্তু এখানে যে মিসেস শ্রুতি, ঠিক আছে, এই মোটর কারটা হাফ ইউজ করেছে প্রফেশনাল পারপাসে, তাহলে ডেপ্রিসিয়েশন কত হওয়া উচিত? 12,000-এর হাফ, 6,000 টাকা ডেপ্রিসিয়েশন হওয়া উচিত। তাহলে এখানে লিখবো ডেপ্রিসিয়েশন অন মোটর কার 6,000 টাকা। লেখো এখানে ডেপ্রিসিয়েশন অন মোটর কার 12,000-এর হাফ 6,000। তাহলে শেষ হয়ে গেল। এবার সমস্ত কিছু অ্যাড করব। 15 আর 12 কত হচ্ছে? 27।
27 আর 25 52, 52 আর 9 61, 61 তো টোটাল হলো 71,900। এবার প্রফেশনাল ইনকাম হয়েছিল 2,42,000 আর প্রফেশনাল খরচ হলো 71,900। ঠিক আছে, এটা থেকে এটা মাইনাস করলে আমার দাঁড়াচ্ছে 1,70,100। ঠিক আছে, এটাকে বলে ইনকাম ফ্রম প্রফেশন। কি বলে এটাকে? ইনকাম ফ্রম প্রফেশন। তাহলে অঙ্কটা কি বলতে পারলে? অঙ্কটা এমন কিছুই নেই, তোমাকে যে প্রফেশন হবে সে ডক্টরও দিতে পারে, তোমাদের এক্সামে চার্টার অ্যাকাউন্টেন্টও দিতে পারে, বা লয়ারও দিতে পারে। এই তিনটের মধ্যে যে কোনো একটা দিয়ে দেবে, বা তোমরা দেখতে পারে ডক্টর অথবা চার্টার অ্যাকাউন্টেন্টের মধ্যে দুটোর মধ্যে একটা দেবে যদি প্রফেশন দিয়ে অঙ্ক আসে। তো সেক্ষেত্রে তোমাকে করতে হবে কি, ডক্টর হোক বা চার্টার অ্যাকাউন্টেন্ট হোক, তাদের প্রফেশনাল ইনকামটা তোমাকে খুঁজে বার করতে হবে। সেই প্রফেশনাল ইনকামটা নেবে, তার থেকে কি করতে হবে, প্রফেশনাল খরচগুলো বাদ দিতে হবে। প্রফেশনাল ইনকাম থেকে প্রফেশনাল খরচ বাদ দেবে, তাহলে তোমার কি হয়ে যাবে, ইনকাম ফ্রম প্রফেশন হয়ে যাবে। তো আশা করি অঙ্কটা বুঝতে পারলে। এবার পরের অঙ্কটায় আসা যাক। তো দেখো, এখন যেই অঙ্কটা করাবো সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই অঙ্কটা সিইউ বিকম অনার্স 2015-এ এসেছিল। ঠিক আছে, তো এটা কি দিয়েছে, এটাও একটা চার্টার অ্যাকাউন্টেন্টের অঙ্ক। তো সেই চার্টার অ্যাকাউন্টেন্টের নাম কি ছিল? শ্রী বিয়ানি। ঠিক আছে, এখানে রিসিভ পেমেন্ট অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে, বলেছে ফর দ্য ইয়ার এন্ডে 31 মার্চ 2019। তো প্রথমে রিসিভ সাইডে দেখো টু ব্যালেন্স বিডি দিয়েছে। তো রিসিভ পেমেন্ট সাইডে টু ব্যালেন্স বিডি মানে ক্যাশকে রিপ্রেজেন্ট করছে, তো ক্যাশের ওপেনিং ব্যালেন্স এটা আসে না। তারা বলেছে অডিট ফিস। অডিট ফিস চার্টার অ্যাকাউন্টেন্টের একটা প্রফেশনাল ইনকাম। ঠিক আছে, একজন চার্টার অ্যাকাউন্টেন্টের ইনকামে যেই সমস্ত জায়গা থেকে ইনকাম করতে পারে তার মধ্যে অডিট ফিস একটা। ঠিক আছে, অডিট ফিস থেকে ইনকাম করতে পারে, কারণ একজন চার্টার অ্যাকাউন্টেন্ট অবশ্যই অডিটিং করতে পারে, তো তাই জন্য সে অডিটিং ফিস পাচ্ছে, এটা ওর ইনকাম। ফিস ফ্রম আদার অ্যাকাউন্টিং ওয়ার্ক, আদার অ্যাকাউন্টিং ওয়ার্ক থেকেও ফি পাচ্ছে 3,500 টাকা। ঠিক আছে, তো সেটাও ওর ইনকাম, মানে প্রফেশনাল ইনকাম। এক্সামিনার রেমুনারেশন ফ্রম আইসিএআই ইনস্টিটিউট যে আছে ওখানকার খাতাপত্র দেখে ওর কিছু ইনকাম হচ্ছে। এটা কিন্তু ওর প্রফেশনাল ইনকামের মধ্যে পড়ে না, এটা কোথায় চলে যাবে, এটা আদার সোর্সে চলে যাবে। গিফট ফ্রম পেশেন্ট, সরি এখানে বলছে গিফট ফ্রম ক্লায়েন্ট, ক্লায়েন্টের থেকে গিফট পেয়েছে, তো ক্লায়েন্টের থেকে যে গিফট পাচ্ছে এটা কিন্তু ওর প্রফেশনাল ইনকামের মধ্যে পড়ে। মাথায় রাখবে, গিফট ফ্রম ক্লায়েন্ট প্রফেশনাল ইনকাম। আর বলছে ইন্টারেস্ট অন ডিপোজিট। ঠিক আছে, এই যে শ্রী বিয়ানি আছে, সে ধরো ব্যাংকে ডিপোজিট করেছে, তো ডিপোজিট করলে একটা বছরে একটা তো ইন্টারেস্ট পাওয়া যায়, সেটা ইনকাম ফ্রম আদার সোর্সে চলে যাবে, এটা কখনোই প্রফেশনাল ইনকাম নয়। তারপর বলেছে কি পেমেন্ট সাইডে কি দেখতে পাচ্ছ, রেন্ট, এটা প্রফেশনাল খরচ। ঠিক আছে, তো তারপরে স্যালারি টু অফিস স্টাফ, ওর যে অফিসে যে সমস্ত স্টাফ আছে তাদেরকে স্যালারি দিতে হবে, এটাও ওর প্রফেশনাল খরচ। ইলেকট্রিসিটি চার্জেস, ঠিক আছে, তো যেখানে ধরো ফার্মটা চলছে, যেখানে ধরো ফার্মটা আছে, তো সেখানে তো ইলেকট্রিক লাগে। ঠিক আছে, লাইট ফ্যান সব চলে, কম্পিউটার চলে। ঠিক আছে, তো সেখানে তো তোমার ইলেকট্রিসিটি চার্জেস, ইলেকট্রিক বিল আসবে, সেটার প্রফেশনাল খরচ। রেমুনারেশন অফ অডিট ক্লার্ক, ঠিক আছে, ফার্মে প্রচুর অডিট ক্লার্ক থাকে, তাদেরকে রেমুনারেশন দিতে হবে, এটাও প্রফেশনাল খরচ। হাউস হোল্ড এক্সপেন্স, পার্সোনাল খরচ এটা আসবে না। ঠিক আছে, তো তার মোটর কার এক্সপেন্সেস, তো মোটর কারটাও প্রফেশনাল খরচের মধ্যে পড়ে, কিন্তু আমাকে অ্যাডজাস্টমেন্ট পড়ে দেখতে হবে কি বলেছে মোটর কার সংক্রান্ত, কেন মোটর কারের অ্যাডজাস্টমেন্ট বলে দেবে। ঠিক আছে, তো তারপর সুতরাং মোটর কারটা কোন সাবধানে থাকবে, মোটর কার কোশ্চেন এটা দেবে সেটাই লিখবে না, অ্যাডজাস্টমেন্ট দেখবে। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্টে বলে দেয় এতটা পোর্শন পার্সোনাল, এতটা পোর্শন প্রফেশনাল, সেটা দেখে নেবে, প্রফেশনাল পারপাসটাই তোমরা নেবে। তারপর কি বলেছে, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এটা পার্সোনাল, এটা আসবে না। বুকস অ্যান্ড জার্নাল, ঠিক আছে, তো যে চার্টার অ্যাকাউন্টেন্ট হয় তাকে তো বুকস জার্নাল এগুলো পারচেস করতেই হবে, তো ঠিক আছে, এটা প্রফেশনাল পারপাসে বলে তোমরা দেখাবে। ঠিক আছে, তো তারপর যে মেম্বারশিপ ফি আইসিআই, যেমন আগের অঙ্কটাই করলাম, যে চার্টার অ্যাকাউন্টেন্ট হোক বা ডাক্তার হোক বা লয়ার হোক, তাদের মেম্বারশিপটা রিনিউ করানোর জন্য প্রতি বছর, তাদের সার্টিফিকেটটা রিনিউ করানোর জন্য প্রতি বছর একটা মেম্বারশিপ ফিস দিতে হয়। যে চার্টার অ্যাকাউন্টেন্ট কোথায় মেম্বারশিপ ফিস দেবে, আইসিআই, তাই দিয়েছে। ব্যালেন্স সিডি বলেছে 1,000 টাকা, তো এটা ক্যাশের ক্লোজিং ব্যালেন্স, এটাও আসবে না। আচ্ছা, এবার অ্যাডজাস্টমেন্টগুলো দেখো কি কি বলেছে। বলেছে রেন্ট অ্যান্ড ইলেকট্রিক চার্জেস আর ইন রেসপেক্ট অফ এ হাউস, ঠিক আছে, অফ হুইচ হাফ পোর্শন ইজ ইউজ ফর সেলফ রেসিডেন্স অ্যান্ড রিমেনিং হাফ পোর্শন ইউজ ফর দ্য অফিস প্রফেশন। তার মানে এখানে রেন্ট আর ইলেকট্রিক চার্জে যত টাকা দেখতে পাই, তার মধ্যে হাফ ইউজ করছে পার্সোনাল, আর বাকি হাফ ইউজ করছে তোমার প্রফেশন পারপাস। তাহলে প্রফেশন পারপাস যত টাকা ইউজ করে সেটাই আসবে। তাহলে রিটেন ডাউন ভ্যালু অফ মোটর কার অ্যাজ অন 1/4/19 40,000,
depreciation allowable on motor car at 15%, 50% of the use of motor car is personal purpose। তো বলে দিয়েছে পার্সোনাল পারপাসে মোটর কার ইউজ হয়েছে 50%, আর বাকি 50% প্রফেশনাল পারপাসে। তো তোমাকে ইনকাম ফর প্রফেশন করতে বলেছে, তো করছি, দেখো অঙ্কটা। তো দেখো উপরে যে লেখাটা লিখতে হয় তোমরা লিখে নিতে পারবে, শুধু এখানে লিখে দিচ্ছি পার্টিকুলার্স রুপিস রুপিস, ঠিক আছে। তো তো দেখো প্রথমে কি বলবো, প্রথমে লিখবো গ্রস প্রফেশনাল রিসিপ্ট, ঠিক আছে। তো লিখো গ্রস প্রফেশনাল রিসিপ্ট, ঠিক আছে। তো গ্রস প্রফেশনাল রিসিপ্ট বলে তো দেখে নেওয়া যাক শ্রী বিয়ানির প্রফেশনাল পারপাসে কি কি ইনকাম হয়েছে, যদিও আগেই বলে দিলাম, সেইগুলো আবার বলছি। অডিট ফিস, অডিট ফিস হচ্ছে ওর একটা ইনকাম, প্রফেশনাল ইনকাম। তো দেখো অডিট ফিস কত টাকা দিয়েছে, অডিট ফিস দিয়েছে 35,000, ইনারে লেখো 35,000। তারপর বলেছে কি, তারপর বলছে ফিস ফ্রম আদার অ্যাকাউন্টিং ওয়ার্ক, এটাও লিখবো, এটাও ওর প্রফেশনাল ইনকাম, লিখবো ফিস ফ্রম আদার অ্যাকাউন্টিং ওয়ার্ক। কত টাকা দিয়েছে, এটা দিয়েছে 3,500। আর কি বলেছে, আর বলেছে তোমার গিফট ফ্রম ক্লায়েন্ট, ক্লায়েন্টের থেকে গিফট পেয়েছে, এটাও প্রফেশনাল ইনকাম। ঠিক আছে, তো কত টাকা, 1,000 টাকা। তাহলে তিনটে অ্যাড করে দাও, 35,000, 35,000 আর 3,000, 38, 39, 39,500। তার মানে ওর প্রফেশনাল ইনকাম হলো 39,500। ঠিক আছে। তো তো এবার কি করব, লেস করব প্রফেশনাল এক্সপেন্সেস। তো লেস করো এখান থেকে প্রফেশনাল এক্সপেন্সেস, ঠিক আছে। তো তো প্রফেশনাল এক্সপেন্সেস গুলো এক একটা করে লিখবো, প্রথমেই লিখবো রেন্ট, ঠিক আছে। তো রেন্ট, তো রেন্ট কত দেখতে পাচ্ছ, রেন্ট দেখতে পাচ্ছি 12,000। যদিও কোশ্চেনে বলে দিয়েছিল যে যেই বাড়িতে, বলছে যে যেই বাড়িতে ও প্রফেশনটা করছে, ঠিক আছে, তো বা যেই বাড়িতে ও ফার্মটা চালাচ্ছে সেই বাড়ির হাফ পোর্শনে ফার্ম চালাচ্ছে আর বাকি হাফ পোর্শন নিজে থাকছে। তার মানে যেই পোর্শনটা ও ফার্মটা চালাচ্ছে সেই পোর্শনই নেবো। তাহলে রেন্ট তো 12,000 টাকা, টোটাল টোটাল বাড়িটার রেন্ট 12,000 টাকা, তাহলে তো আমাকে হাফ নিতে হবে, কারণ হাফ তো পার্সোনাল, পার্সোনাল তো প্রফেশনে আসে না। তার মানে যতটা প্রফেশনে আসে ততটাই নেবো, 12,000 টাকার হাফ নেবো 6,000 টাকা। ঠিক আছে। তো রেন্টের পর নেবো কি, স্যালারি টু অফিস স্টাফ। তো এটা প্রফেশনাল খরচ, লিখো স্যালারি টু অফিস স্টাফ, কত টাকা, 5,000 টাকা। তারপর বলছে কি ইলেকট্রিক চার্জেস, ঠিক আছে। তো ধরো যেই বাড়িটা ভাড়া নিয়েছে পুরো বাড়িটার ইলেকট্রিক চার্জেস আছে, মানে পুরো বাড়িটার ইলেকট্রিক বিল আসে তোমার 2,000 টাকা। তার মধ্যে পুরো বাড়িটার হাফ পোর্শন নিজেই থাকছে আর বাকি পোর্শন প্রফেশন পারপাসে ইউজ হচ্ছে। তাহলে যতটা প্রফেশন পারপাসে ইউজ হচ্ছে ততটা ইলেকট্রিক চার্জেস তুমি নেবে, তাহলে 2,000 টাকার হাফ নেবে। তাহলে 2,000 টাকার হাফ কত, 1,000 টাকা। এবার বলেছে রেমুনারেশন অফ অডিট ক্লার্ক, অডিট ক্লার্কদের রেমুনারেশন দিচ্ছি কত টাকা, 3,000 টাকা, এটা প্রফেশনাল খরচ। তো রেমুনারেশন অফ অডিট ক্লার্ক কত টাকা বলেছে, 3,000 টাকা, পুরো টাকাটাই নিয়ে নেবো। তারপর যে হাউস হোল্ড এক্সপেন্সেস, এটা তো প্রফেশনাল খরচ না, এটা পার্সোনাল খরচ, এটা আসবে না। তারপর যে মোটর কার এক্সপেন্সেস 8,000 টাকা। তো দেখো বলেছি যে 50% অফ ইউজ অফ মোটর কার ইজ ফর পার্সোনাল পারপাস। মোটর কারটা আছে না, হাফ পোর্শন পার্সোনাল পারপাসে ব্যবহার করে, তাহলে মোটর কার খরচ যত টাকা হয়েছে তাহলে হাফ খরচ পার্সোনাল, তাহলে বাকি হাফ খরচ তো প্রফেশনাল, তার মানে প্রফেশনাল পারপাসটাই আসবে, প্রফেশনাল পার্টটাই আসবে। তার মানে কত লিখবো, মোটর কার এক্সপেন্সেস 8,000-এর হাফ 4,000 টাকা। তারপর যে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এটা তো পার্সোনাল, এটা আসবে না। তবে বুকস এন্ড জার্নাল এটা চলে আসবে, এটা প্রফেশনাল।
কত টাকা? 500 টাকা। তারপর বলছে মেম্বারশিপ ফিস আইসিআই, এটা প্রফেশনাল খরচ, এখানে লিখে দাও মেম্বারশিপ ফিস আইসিএআই কত টাকা? 1000 টাকা। আর একটা জিনিসই আসবে, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অন মোটর কার। তো লিখি এখানে ডেপ্রিসিয়েশন অন মোটর কারটা, তো দেখো বছরের শুরুতে মোটর কার ছিল 40,000, ঠিক আছে, বছরের শুরুতে মোটর কার ছিল 40,000, আর ডেপ্রিসিয়েশন কত বলেছে? ডেপ্রিসিয়েশন বলেছে 15%, তাহলে 40,000 টাকার উপর 15% কত হচ্ছে দেখো? 6,000 টাকা। তো তোমার 6,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে পুরো মোটর কারটা, 6,000 টাকা ডেপ্রিসিয়েশন। তার মানে মোটর কারটা তো পুরো মোটর কার তো তুমি প্রফেশনাল পারপাস ইউজ করো না, প্রফেশনাল পারপাসে হাফ ইউজ করো, তখন 6,000-এর হাফ হবে 3,000 টাকা। তাহলে শেষ, এবার যোগ বিয়োগ করে দাও। তো যোগ করে হচ্ছে 23,500 টাকা। তোমার প্রফেশনাল ইনকাম হয়েছে তোমার 39,500, আর প্রফেশনাল খরচ হয়েছে 23,500। তার মানে ব্যালেন্স রইল কত? 16,000। এই 16,000 টাকাই হচ্ছে তোমার ইনকাম ফ্রম প্রফেশন। তো লেখো ইনকাম ফ্রম প্রফেশন 16,000 টাকা। মানে কম্পেয়ার করলে ইনকাম ফ্রম বিজনেস আর ইনকাম ফ্রম প্রফেশন দুটোর মধ্যে যদি কম্পেয়ার করা হয় কোনটা সবচেয়ে বেশি ইজি, বিজনেস না প্রফেশন, তা তোমরা নিজেরাই বুঝতে পারবে। বিজনেসে অনেক কিছু মাথায় রাখতে হয়, প্রফেশনে সেরকম কোনো কিছু মাথায় রাখতেই হয় না। ইনকাম ফ্রম প্রফেশনটা খুবই ইজি, এটা যদি পরীক্ষায় আসে খুবই ইজি, মানে স্কোরটা খুবই ভালো করা যায়, ঠিক আছে? তো তো আশা করি এই অঙ্কটাও বুঝতে পারলে। দেখো এরপরে যে অঙ্কটা করবো, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 33 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা সিইউ বিকম অনার্স 2003-তে এসেছিল, ঠিক আছে? অঙ্কটা খুবই ভালো অঙ্ক, দেখো অঙ্কটা করলে বুঝতে পারবে, কয়েকটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে বেশ ভালো ভালো। ডক্টর দাশগুপ্ত আ মেডিকেল প্র্যাকটিশনার, এতক্ষণ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করাচ্ছিলাম, এটা হচ্ছে মেডিকেল প্র্যাকটিশনার মানে ডক্টরের অঙ্ক। তো আমাকে মাথায় রাখতে হবে ডক্টরের ইনকাম কি কি হতে পারে। তোমরা বলো ডক্টরের ইনকাম কি? কনসালটেশন ফিজ হচ্ছে ডক্টরের একটা ইনকাম, ঠিক আছে? তো এবং ডক্টররা কি করে, ডক্টরদের চেম্বারে কিছু মেডিসিন পাওয়া যায়, মেডিসিন বেচেও টাকা পেতে পারে, তো ডক্টরের এটা ইনকাম হতে পারে। আর কি হতে পারে? পেশেন্টের থেকে কোনো গিফট পেতে পারে, এটা ইনকাম হতে পারে। তো দেখবো আর কিছু ইনকাম আছে কিনা। তো এই ইনকামগুলো তো হবেই। তো দেখো কোশ্চেনটা দেখতে পাচ্ছি, তো এটাও রিসিভড অ্যান্ড পেমেন্ট দিয়েছে, বললাম না বারবার বলছি রিসিভড অ্যান্ড পেমেন্টই দেয়, ঠিক আছে? ইনকাম এক্সপেন্ডিচার দেয় খুবই কম অঙ্ক, এক বছরই এসেছিল ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার দিয়েছিল, সেখান থেকে ইনকাম ফ্রম প্রফেশন করতে হবে, সেরকম একটা অঙ্ক দেখিয়ে দেবো কিভাবে। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট দিয়ে দিলে সেখান থেকে কি করে ইনকাম ফ্রম প্রফেশন করতে হয়, ওটা একটা অঙ্ক দেখিয়ে দেবো। তো দেখো কি বলতে চেয়েছে অঙ্কটা, কি বলতে প্রথমে বলছে টু ব্যালেন্স বিডি, মানে ক্যাশের ব্যালেন্স বলছে 28,000 টাকা, এটা কোনো কাজে লাগবে না। তারপর কি বলেছে, তারপর তোমরা দেখতেই পাচ্ছ এক্সামিনার ফিস, ঠিক আছে, এটাও আসবে না। তারপর হচ্ছে ভিজিটিং ফিস, ঠিক আছে, এটা হচ্ছে ডক্টরের একটা ইনকাম। তারপর হচ্ছে সেল অফ মেডিসিন, এইমাত্র বললাম এটাও একটা ইনকাম। ভিজিটিং ফিস কোনো কোনো অঙ্কে কনসালটেশন ফিসও বলে দেবে, ঠিক আছে? তো তারপর হচ্ছে ও এখানে দেবো ভিজিটিং ফিসও দিয়েছে, আর কনসালটেশন ফিসও বলেছে। এবার প্রশ্ন যে স্যার কনসালটেশন ফিসটা 2 বছর বলেছে, একটা 18-19 বলেছে বা 19-20 বলেছে। তো দেখো আমরা 2 বছরই নেব। আমাদের প্রিভিয়াস ইয়ারে দেখো 18-9, আমাদের প্রিভিয়াস ইয়ার 19-20 পেয়েছি 34,000, আর 18-19 মানে আগের বছরের কনসালটেশন ফিস পেয়েছি 6,000। তার মানে দুটো কনসালটেশন ফিসই নেবো, কারণ এই বছরই আমরা পেয়েছি, ঠিক আছে? তা এই বছরই আমাকে ট্যাক্স দিতে হবে, তার মানে দুটো কনসালটেশন ফিসই আমাকে নিয়ে নিতে হবে। তারপরে ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, এটা প্রফেশনে আসবে না, এটা চলে যাবে ইনকাম ফ্রম আদার সোর্সে। তারপর বলছে স্যালারি অ্যাজ আ পার্ট টাইম লেকচারার ইন আ মেডিকেল কলেজ। তো মেডিকেল কলেজে যেহেতু একজন ডাক্তার মেডিকেল কলেজে পার্ট টাইম লেকচার দিয়েছে, তাখানে স্যালারি পেয়েছে, এটাও আসবে না প্রফেশনে, ঠিক আছে? এটা কোথায় চলে যাবে? এটা স্যালারিতে চলে যাবে। তারপর হচ্ছে গিফট রিসিভ ফ্রম পেশেন্ট, পেশেন্টের থেকে গিফট পেয়েছে, এটা অবশ্যই আসবে, ঠিক আছে? তারপর হচ্ছে রিটেনার ফি ফ্রম জি লিমিটেড। দেখো রিটেনার ফি কি, তো আমরা যদি কোনো কর্পোরেট সংস্থা, কর্পোরেট অনেক বড় বড় কর্পোরেট সেক্টর আছে, সেখানে দেখবে ডাক্তাররা ভিজিট করে, ঠিক আছে? তো বা বছরে এই সমস্ত যে এমপ্লয়ি গুলো থাকে ওদের চেক আপ করায়, তো সেখান থেকে কিছু পেমেন্ট পেয়েছে, সেটাও একটা ডক্টরের ইনকাম। মানে চেক আপ সেখানে চেক আপ করছে, তো চেক আপ করার জন্য একটা টাকা পাচ্ছে, সেটা হচ্ছে ওর ইনকাম হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে রিটার্নার ফি। এইগুলো দেখতে পাই কি কর্পোরেট সেক্টরে বেশি দেখা যায়। তো হচ্ছে ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিস। তো ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিস, ও যেটা বলছিলাম রিটেনার ফি ফ্রম জি লিমিটেড, তাহলে প্রফেশনাল ইনকামের মধ্যে পড়ে যাচ্ছে। তো
ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ, তো এটা প্রফেশনাল ইনকামের মধ্যে পড়বে না, এটা আদার সোর্সে চলে যাবে। তো দেখো এইদিকে দেখো কি বলেছে, পারচেস অফ প্রফেশনাল বুকস, তো প্রফেশনাল বুকস পারচেস করেছে, এটা প্রফেশনাল খরচের মধ্যে চলে আসবে। ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স কখনোই নিতে পারবো না, ঠিক আছে, এটা আন্ডার সেকশন 40 বলছে ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার এটা। তারপর বলছে হাউস হোল্ড এক্সপেন্স, এটা পার্সোনাল বলে আসবে না। রেন্ট অফ ক্লিনিক, ক্লিনিকের ভাড়া হচ্ছে এই বছরের ভাড়া আছে আবার আগের বছরের ভাড়া আছে, তো দুটো ভাড়াই তোমার চলে আসবে, ঠিক আছে। তো ইলেকট্রিসিটি আর ওয়াটার, এটা প্রফেশনাল খরচ। এরপরে খুব একটা ভালো অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, বলছে সেকেন্ড ইনস্টলমেন্ট অফ কার পারচেস, তো একটা যে মোটর কার পারচেস করেছিল সেই মোটর কারটা ধারে কিনেছিল, ব্যাকেটে বলেছে দেখো আউট অফ টোটাল 5 ইনস্টলমেন্ট, এবং যে কারটা কিনেছিল না, কার কেনার জন্য ওকে 5টা ইনস্টলমেন্ট দিতে হয়েছিল, তার মধ্যে এটা 2 নম্বর ইনস্টলমেন্ট দিয়েছে 60,000 টাকা। তার মানে বলতে পারে কারটার দাম কত ছিল, 5টা ইনস্টলমেন্টে কারটা কিনেছিল, আর এক একটা ইনস্টলমেন্ট বলছে 2 নম্বর ইনস্টলমেন্ট দিতে হবে 60,000 টাকা। তার মানে একটা ইনস্টলমেন্ট কত করে, একটা ইনস্টলমেন্ট 60,000 টাকা করে যদি হয় তাহলে 5টা ইনস্টলমেন্ট কত, 60,000 ইন্টু 5, 3,00,000 টাকা, মানে মোটর কারের দাম ছিল 3,00,000 টাকা। আচ্ছা বলছে মেম্বারশিপ ফিজ অফ মেডিকেল অ্যাসোসিয়েশন, যেমন আগের অঙ্কগুলো করলাম, একজন চার্টার অ্যাকাউন্টেন্ট তার মেম্বারশিপ ফিস দিত সিএ ইনস্টিটিউটকে, তাহলে এ কোথায় দেবে, এ দেবে হচ্ছে মেডিকেল অ্যাসোসিয়েশনকে দেবে, 1,000 টাকা দিয়েছে। মেডিসিন পারচেস, তো মেডিসিন যদি বেচতে হয় তাহলে মেডিসিন কিনতে হবে, এটাও প্রফেশনাল খরচের মধ্যেই পড়ছে। কার এক্সপেন্সেস, এটাও প্রফেশনাল খরচ কিন্তু অ্যাডজাস্টমেন্ট বলবে। স্যালারি টু স্টাফ, স্টাফদের স্যালারি দিতে হবে, যে ডক্টর তার চেম্বারে দেখবে অনেক স্টাফরা থাকে, ঠিক আছে, তাদেরকে স্যালারি দিতে হয়, ঠিক আছে, এটা প্রফেশনাল খরচের মধ্যেই পড়ছে। আর কি বলেছে গিফট টু ওয়াইফ, ওয়াইফকে গিফট দিয়েছে, তো ওয়াইফকে গিফট দিয়েছে, এটা তো প্রফেশনাল নয়, এটা পার্সোনাল, এটা আসবে না। তো বলছে সার্জিক্যাল ইকুইপমেন্ট, সার্জিক্যাল ইকুইপমেন্ট, যে ডক্টর হয় না তার চেম্বারে দেখবে অনেক কিছু সার্জিক্যাল ইকুইপমেন্ট থাকে, ঠিক আছে, সার্জিক্যাল ইকুইপমেন্ট অ্যাসেট, এর উপর ডেপ্রিসিয়েশন হবে। তো বলছে ব্যালেন্স সিটি, মানে এটা ক্লোজিং ব্যালেন্স, ক্যাশের ক্লোজিং ব্যালেন্স, এটা আসবে না। তো বলছে 1/3 অফ মোটর কার রিলেটস টু হিজ পার্সোনাল ইউজ, মানে মোটর কারটা যতটা ছিল তার 1/3 ইউজ করছে পার্সোনাল পারপাসে, তার মানে মোটর কার রিলেটেড যা যা আইটেম আছে 1/3 তুমি নেবে না, বাকি 2/3 নেবে, কারণ টোটাল যদি আমি ধরি টোটাল পোর্শন যদি আমি ধরি, তার মানে 1/3 তো পার্সোনাল, তাহলে বাকি 2/3 তোমার প্রফেশনাল। বলছে গিফট ইনক্লুড 1,000 অফ বার্থডে গিফট অফ ডক্টর দাশগুপ্ত, মানে বলতে চেয়েছে ডক্টর দাশগুপ্ত যত টাকা গিফট পেয়েছে না, 10,000 টাকা গিফট পেয়েছিল, তার মধ্যে 1,000 টাকা গিফট ছিল বার্থডে গিফট, ঠিক আছে। তো তো এই 1,000 টাকা মানে বার্থডে গিফট মানে পার্সোনাল, এটা আসবে না। তারপর বলেছিল মেডিসিন কস্টিং 10,000 ওয়াজ টেকেন ফর দ্য ট্রিটমেন্ট অফ এ সন, তো মানে ও যে মেডিসিন টোটাল যত টাকার মেডিসিন পারচেস করেছিল, 80,000 টাকার মেডিসিন পারচেস করেছিল, যেমন 10,000 টাকার মেডিসিন সনের ট্রিটমেন্টের জন্য পারচেস করেছিল, সনের ট্রিটমেন্টের জন্য পারচেস করেছিল, এটা পার্সোনাল, এটাও আসবে না। তাহলে ডেপ্রিসিয়েশন টু বি চার্জ অন মোটর কার, মোটর কারের উপর 15% ডেপ্রিসিয়েশন, বুকসের উপর 100%, বুকসের উপর 100% ডেপ্রিসিয়েশনই হয়, ঠিক আছে, যদি অ্যানুয়াল পাবলিকেশন হয় তো 100%ই হবে, তো এখানে কিছু পয়েন্ট মানে অ্যানুয়াল পাবলিকেশনই ছিল, তার মানে বুকসের ওপর 100% ডেপ্রিসিয়েশন তোমার মাথায় রাখবে, অত কিছু মাথায় রাখতে হবে না, বুকসের উপর 100% ডেপ্রিসিয়েশনই হবে। আর সার্জিক্যাল ইকুইপমেন্টের উপর বলেছে 15%। তো এই অঙ্কটা করছি, দেখো। তো দেখো অ্যান্সারটা আরম্ভ করছি, প্রথমে লিখলাম পার্টিকুলার্স, ঠিক আছে, তো এখানে লিখছি পার্টিকুলার্স, তারপর লিখবো রুপিস, রুপিস, ঠিক আছে। তো তো প্রথমে আমরা অঙ্কটা তো পড়ে নিলাম, ব্যাপারটা বুঝিয়ে দিলাম। প্রথমে লেখো গ্রস প্রফেশনাল রিসিপ্ট, প্রথমে লেখো গ্রস প্রফেশনাল রিসিপ্ট। তো এই যে অঙ্কটা ছিল যে ডক্টর দাশগুপ্ত, দেখে নাও কোশ্চেনটা তো বললাম, কোশ্চেনটা বললাম ডক্টর দাশগুপ্তর প্রফেশনাল ইনকাম কি কি। প্রথম প্রফেশনাল ইনকাম ছিল কনসালটেশন ফিস, তারপর ছিল ভিজিটিং ফিস, তো একটা একটা করে লিখো। তো প্রথমে লিখো কনসালটেশন ফিস, ঠিক আছে। তো কনসালটেশন ফিস কত ছিল, দেখো একটা ছিল 6,000 আর একটা ছিল 34,000, তাহলে দুটো যোগ করে নিতে হবে, দেখিয়ে দাও 6,000 প্লাস 34,000, টোটাল কনসালটেশন ফিস ছিল 40,000, ঠিক আছে। তো তারপর কি লিখবে, তারপর লিখবে ভিজিটিং ফিস, ভিজিটিং ফিস কত ছিল 60,000। তারপর দেখো তারপর কি বলেছিল, তারপর বলছে গিফট ফ্রম পেশেন্ট, পেশেন্টের থেকে গিফট পেয়েছিল, দেখো পেশেন্টের থেকে কত টাকা গিফট পেয়েছিল, দেখো আমরা দেখতে পাচ্ছি যে পেশেন্টের থেকে গিফট পেয়েছিল 10,000 টাকা, পেশেন্টের থেকে গিফট পেয়েছিল 10,000 টাকা, যার মধ্যে 1,000 টাকা গিফট ছিল বার্থডে গিফট, ঠিক আছে। ডক্টর দাশগুপ্ত নিজের গিফট,
ডক্টর দাশগুপ্ত যেদিন বার্থডে ছিল সেই বার্থডে উপলক্ষে 1000 টাকা গিফট পেয়েছে, তাহলে সেই গিফটটা তো আসবে না, বার্থডে গিফট তো পার্সোনাল গিফট, তাহলে বাকি 9000 টাকা গিফট আসবে। তাহলে লিখবে কি এখানে, এখানে লিখবে গিফট ফ্রম পেশেন্ট, গিফট ফ্রম পেশেন্ট। তাহলে 10,000 টাকা থেকে যদি 1000 টাকা বাদ দাও তাহলে হচ্ছে কত, 9000 টাকা। তারপর কি বলেছিল, সেল অফ মেডিসিন, মেডিসিন বেচে কত টাকা পেয়েছে, মেডিসিন বেচে পেয়েছে 1,20,000। তাহলে লিখো সেল অফ মেডিসিন 1,20,000। আর কি ছিল, আর ছিল রিটেনার ফি ফ্রম জি লিমিটেড, জি কোম্পানির থেকে রিটেনার ফি পেয়েছে। কেন, যেই মাত্র বললাম, ধরো জি কোম্পানি হচ্ছে একটা কর্পোরেট সেক্টর, ঠিক আছে, কর্পোরেট সেক্টরে যে সমস্ত এমপ্লয়ি কাজ করে ওদেরকে ট্রিটমেন্ট করেছে, ঠিক আছে, ট্রিটমেন্ট করে একটা টাকা পেয়েছে, কত টাকা পেয়েছে রিটেনার ফি বাবদ, ঠিক আছে, 3000। তাই লেখো রিটেনার ফি 3000। একদিন গেছে ট্রিটমেন্ট করতে, তো 3000 টাকা নিয়ে চলে আসছে, ঠিক আছে, তো ট্রিটমেন্ট করে সিম্পল একটা চেক আপ ছিল, সেই চেক আপটা করে 3000 টাকা নিয়ে আসছে, লিখলাম রিটেনার ফি ফ্রম জি লিমিটেড, কত টাকা, 3000। তো টোটাল করে দেবো এখানে 40,000 আর 60,000, 1,00,000, 1,00,000 আর 9,000, 1,09,000, 1,09,000 আর 20, 2,29,000, 2,29,000 আর 3, 2,32,000। তাহলে দেখো 2,32,000, অর্থাৎ গ্রস প্রফেশনাল রিসিভড হলো 2,32,000। এবার প্রফেশনাল খরচগুলো এক একটা করে বাদ দেবো, এবার লিখবো লেস প্রফেশনাল এক্সপেন্সেস। কি কি ছিল প্রফেশনাল এক্সপেন্স, একটা করে লেখো। প্রথমে লেখো মেম্বারশিপ ফিজ, কাকে মেম্বারশিপ ফিজ দিয়েছে, মেডিকেল অ্যাসোসিয়েশনকে, তাই লেখো মেম্বারশিপ ফিজ, মেম্বারশিপ ফিজ টু মেডিকেল অ্যাসোসিয়েশন, টু মেডিকেল অ্যাসোসিয়েশন, ঠিক আছে, মেম্বারশিপ ফিজ টু মেডিকেল অ্যাসোসিয়েশন কত টাকা, 1,000। তারপর বলেছে কি রেন্ট অফ ক্লিনিক, ঠিক আছে, তো তো এই বছরের রেন্ট আর আগের বছরের রেন্ট, দুটো রেন্টই আমরা নেব, ঠিক আছে, মাথায় রাখতে হবে। রেন্ট অফ ক্লিনিক কত টাকা দিয়েছে, 2,000 আর 11,000, টোটাল 13,000 টাকা, 2,000 যোগ 11,000, টোটাল 13,000 টাকা। তারপর বলেছিল কি ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার, কত ছিল, 4,000 টাকা। এগুলো সব প্রফেশনাল খরচ। তারপর বলেছে কি, তারপরে প্রফেশনাল খরচ কি ছিল, দেখো কার এক্সপেন্সেস বাবদ কত টাকা খরচ হয়েছে, কোশ্চেনে দেখো বলে দিয়েছিল পেমেন্ট সাইডে তোমরা দেখতে পাচ্ছ কার এক্সপেন্সেস ছিল 30,000 টাকা, ঠিক আছে, তো তো এখানে লিখলাম কার এক্সপেন্সেস 30,000 টাকা। তো এই যে কি ছিল ডক্টর দাশগুপ্ত, তো ডক্টর দাশগুপ্তর কার্ডটা লাগে, অবশ্যই লাগে কার্ড। এবার কার্ডের জন্য খরচ হয় 30,000 টাকা। এবার যে কার্ডটা যে লাগে না, সেই কার্ডটা কখনো কখনো পার্সোনাল পারপাসেও ইউজ করে, কখনো কখনো প্রফেশন পারপাসেও ইউজ করে। এবার কোশ্চেনে বলে দিয়েছিল, অ্যাডজাস্টমেন্টে বলেছিল 1/3 পার্সোনাল পারপাসে ইউজ করে। আমার তো পার্সোনাল জানার দরকার নেই, আমাকে প্রফেশনাল পারপাসে নিতে হবে। তো 1/3 যদি পার্সোনাল হয়, বাকি 2/3 প্রফেশনাল, তাহলে 30,000 2/3 হচ্ছে তোমার 20,000 টাকা। তাহলে এখানে কার এক্সপেন্সেস 20,000 টাকা, 30,000 টাকা আসবে না। আচ্ছা, তারপর কি বলেছিল, তারপর বলেছিল মেডিসিন পারচেস। দেখো পেমেন্ট সাইডে তোমরা দেখতে পাচ্ছ মেডিসিন পারচেস কত টাকা ছিল, 80,000 টাকা। সাথে সাথে অ্যাডজাস্টমেন্টে বলেছিল যে 80,000 টাকা যে মেডিসিন কিনেছিল, তখন 10,000 টাকা নিজের সনের ট্রিটমেন্ট করার জন্য কিনেছিল। তার মানে কি 10,000 টাকা পার্সোনাল, তাহলে 80,000 টাকা টোটাল মেডিসিনের মধ্যে 10,000 টাকা তোমার বাদ যাবে, আসবে মেডিসিন পারচেস 70,000 টাকা। আর কি ছিল, আর ছিল স্যালারি টু স্টাফ, ঠিক আছে, এটা লেখো স্যালারি টু স্টাফ, স্টাফদের স্যালারি দিতে হয়েছে কত টাকা, 20,000 টাকা, এটাও প্রফেশনাল খরচ। এবার তোমাকে কি করতে হবে, ডেপ্রিসিয়েশন গুলো এক এক করে নিতে হবে, ঠিক আছে, তো তো এখানে ডেপ্রিসিয়েশন কোন কোন জিনিসের উপর বলেছে, দেখো এক একটা করে লিখছি। ডেপ্রিসিয়েশন প্রথমে লিখি বুকস, আমরা জানি বুকসের উপর পুরোপুরি 100% ডেপ্রিসিয়েশন হয়। এবার কত টাকার বুকস কিনেছিল, বুকস কিনেছিল তোমার 5,000 টাকা, তো 5,000 টাকার 100% ডেপ্রিসিয়েশন করলে কত হবে, 5,000 টাকাই হবে। তারপর চলে আসো তোমরা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, তো তো সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট কত ছিল, মানে
সার্জিক্যাল ইকুইপমেন্ট আর সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট একই জিনিস। সার্জিক্যাল ইকুইপমেন্ট ছিল হচ্ছে তোমার, তুমি এই বছর 30,000 টাকার সার্জিক্যাল ইকুইপমেন্ট কিনেছিলে। দেখো পেমেন্ট সাইডে তোমরা দেখতে পাচ্ছ সার্জিক্যাল ইকুইপমেন্ট 30,000 টাকা। এবছর 30,000 টাকার সার্জিক্যাল ইকুইপমেন্ট কেনা হয়েছিল, তার মানে এই সার্জিক্যাল ইকুইপমেন্টের উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে? 15%। তাই লিখবো ডেপ্রিসিয়েশন অন সার্জিক্যাল ইকুইপমেন্ট। ডেপ্রিসিয়েশন অন সার্জিক্যাল ইকুইপমেন্ট কত টাকা বলেছিল? 30,000 টাকার উপর 15%, মানে তোমার কত হচ্ছে দেখে নাও। 30,000 টাকার 15%, 30,000 টাকার 15% 4,500 হয়। দেখো কোশ্চেনে আমাকে কিছু বলে দেয়নি যে সার্জিক্যাল ইকুইপমেন্টটা কোন ডেটে পারচেস করেছি। কোশ্চেনে আমাকে পরিষ্কারভাবে বলেনি যে সার্জিক্যাল ইকুইপমেন্ট কোন ডেটে পারচেস করেছি। তো আমাকে, আমরা জানতাম কোনো অ্যাসেট পারচেস করলে আমাকে ধরে নিতে হয়, মানে একটা জিনিস তো আমাকে বলে দিতে হয় যে এই যে অ্যাসেটটা যে আমি ইউজ করেছি 180 দিনের বেশি না 180 দিনের কম। কোশ্চেনে তো কিছু বলেইনি কবে কিনেছি, তার মানে আমি কি ধরবো? আমি ধরতেই পারি যে এই সার্জিক্যাল ইকুইপমেন্ট আমি ইউজ করেছি মোর দ্যান 180 ডেজ। তাহলে লিখি it is, ব্র্যাকেটে লিখে দাও, it is put to use, it is put to use more than 180 days। সবচেয়ে বড় কথা, এখানে সার্জিক্যাল ইকুইপমেন্ট কোন ডেটে পারচেস করেছি কোশ্চেনে কিছু বলে দেয়নি। তার মানে আমি তো ধরতেই পারি যে কার্ডটা, এই যে সার্জিক্যাল ইকুইপমেন্ট আমি ইউজ করেছি 180 দিনের বেশি, তাই আমরা 30,000 15% ধরলাম। আর যদি বলতাম যে 180 দিনের কম ইউজ করি, তাহলে এখানে 15% তার হাফ হতো। এখানে লিখে দিলাম 4,500। আর লাস্ট একটা ডেপ্রিসিয়েশন ছিল, সেটা কি ছিল? ডেপ্রিসিয়েশন অন কার, মোটর কার, যেটা ছিল ডেপ্রিসিয়েশন অন মোটর কার। তো লেখো ডেপ্রিসিয়েশন অন মোটর কার। তো ডেপ্রিসিয়েশন অন মোটর কার কোশ্চেনে দেখো তোমার পেমেন্ট সাইডে একটা দিয়ে দিয়েছিল সেকেন্ড ইনস্টলমেন্ট অফ মোটর কার পারচেস। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো, সেকেন্ড ইনস্টলমেন্ট অফ আ মোটর কার পারচেস 60,000 টাকা। তাহলে 2 নম্বর ইনস্টলমেন্ট দিয়েছিলাম কত? 60,000 টাকা। আর টোটাল কটা ইনস্টলমেন্ট দিতে হয়? 5টা। ঠিক আছে, তো তার মানে একটা ইনস্টলমেন্টের ভ্যালু 60,000 টাকা, তাহলে 5টা ইনস্টলমেন্ট ভ্যালু কত? 60,000 ইন্টু 5। ঠিক আছে, টোটাল 3,00,000 টাকা। তাহলে মোটর কারের দাম ছিল 3,00,000 টাকা। এই 3,00,000 টাকার উপর তোমার ডেপ্রিসিয়েশন হবে। মোটর কার 3,00,000 টাকা ছিল, 3,00,000-এর উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন বলেছে? মোটর কারের উপর তোমাকে বলে দিয়েছে 15% ডেপ্রিসিয়েশন। এইবার স্বাভাবিকভাবে তোমাদের মনে একটা কোশ্চেন আসবে যে মোটর কারটা কোন ডেটে কিনেছি। ডেটটা তো কিছু বলেনি, তাহলে ডেট কিছু না বললে আমাদেরকে দুটো অ্যাজাম্পশন করতে হয়। মানে আমাদের মাথায় দুটো অ্যাজাম্পশন ঘুরবে, হয় মোটর কারটা আমি ইউজ করেছি 180 দিনের বেশি, নাই 180 দিনের কম। তাহলে আমরা কি অ্যাজাম্পশন করবো? 180 দিনের বেশি না 180 দিনের কম? 180 দিনের বেশিই করি, তাহলে কোনো ঝামেলা নেই। তাহলে কত হচ্ছে? 60,000, সরি 60,000 ইন্টু 5, 3,00,000। 3,00,000-এর 15% কত হয়? 45,000 টাকা। তো মোটর কারের ডেপ্রিসিয়েশন হচ্ছে 45,000 টাকা হয়ে গেল। এইবার কি করতে হবে? বলেছে যে মোটর কার মানে 1/3 মোটর কার, মোটর কার যত ছিল তার 1/3 পার্সোনাল পারপাসে ইউজ করেছি। প্রফেশনাল পারপাসে কত ইউজ করেছি? 2/3। তাই এর উপর 2/3 মানে তোমার 30,000 টাকা হয়ে যাবে। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন মোটর কার হয়ে গেল 30,000 টাকা। তাহলে আশা করি বোঝা গেল, অঙ্কটা কিছু ছিলই না সেরকম ভাবে, জাস্ট কয়েকটা অ্যাডজাস্টমেন্ট একটু ঠান্ডা মাথায় করতে হবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো টোটাল করি, অ্যাড করি। 1,000 যোগ 13,000 যোগ 4,000 যোগ 20,000 যোগ 70,000 যোগ 20,000 যোগ 5,000। ও সরি, একটা ভুল হয়েছিল। আমরা বুকস কত দেখেছিলাম? বুকস বলেছিল, বুকস পারচেস করেছিল, দেখো কোশ্চেনে দেখো বুকস পারচেস করেছিল 10,000 টাকা। এখানে 5,000 টাকা ভুল করে লিখে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে 10,000 টাকা লিখতে হবে। বুকস পারচেস করেছি কত? 10,000 টাকা। 10,000 100% 10,000 টাকা হয়। ঠিক আছে, এবার যোগ করি। ঠিক আছে, তো আবার বলছি, বুকস পারচেস করেছিল 10,000 টাকা, তো 10,000-এর উপর 100% ডেপ্রিসিয়েশন হবে, ভুল করে 10-এর জায়গায় 5 লিখে দিয়েছিলাম। তো টোটাল করে হচ্ছে তোমার, টোটাল করে হচ্ছে 1,72,500। 1,72,500। আচ্ছা, এখানে ব্যাকেটে একটা লিখে দিতে হবে, ইট ইজ পুট টু ইউজ, ইট ইজ পুট টু ইউজ মোর দেন 180 ডেজ। ঠিক আছে, তো তাহলে এটা থেকে এটা মাইনাস করো, 2,32,000 থেকে 1,72,500 বাদ দাও, কত হচ্ছে? 59,500। তার মানে 59,500 টাকা হচ্ছে আমার ইনকাম ফ্রম প্রফেশন।
তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেল, এই অঙ্কটাও বোঝা গেল। কটা অঙ্ক করালাম এখনো পর্যন্ত? 3টে অঙ্ক করালাম। দেখো এরপরে যে অঙ্কটা করবো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 34 নম্বর অঙ্ক। বলেছে দ্য ফলোইং ইজ দ্য রিসিভড অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ ডক্টর এস টি, আ মেডিকেল প্র্যাকটিশনার। এটাও একটা ডক্টরের অঙ্ক। ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2020। রিসিভড অ্যান্ড পেমেন্ট সাইড দিয়েছে, প্রথমে দিয়েছে ব্যালেন্স বিডি, এটা আসবে না, ঠিক আছে, ক্যাশের ওপেনিং ব্যালেন্স আসে না। তারপর সেল অফ মেডিসিন, মেডিসিন বেচে টাকা পেয়েছে, এটা হচ্ছে ডক্টর ইনকাম। কনসালটেশন ফিস, এটাও ইনকাম। অপারেশন থিয়েটার রেন্ট, এটাও একটা ইনকাম, অর্থাৎ অপারেশন থিয়েটারটা ভাড়া দিয়েছে, ঠিক আছে, এর ভাড়া দিয়ে ইনকাম করেছে। তো ভিজিটিং ফিস, এটা তো ইনকাম হবেই। আর ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড, এটা কিন্তু ইনকাম নয়, এটা আদার সোর্সের আইটেম। তাহলে পারচেস অফ মেডিকেল বুকস, তো মেডিকেল বুক পারচেস করেছে, ঠিক আছে, প্রফেশনাল পারপাসে বুকস পারচেস করতে হয়, এর উপর পুরো 100% ডেপ্রিসিয়েশন হয়ে যাবে। দেখা যাক অ্যাডজাস্টমেন্টে কি বলেছে। পারচেস অফ সার্জিক্যাল ইকুইপমেন্ট, এটা হচ্ছে অ্যাসেট, এর উপর ডেপ্রিসিয়েশন করতে হবে। ক্লিনিক রেন্ট, এটা ভাড়া, ঠিক আছে, যে ক্লিনিকটা আছে সেই ক্লিনিকটার ভাড়া হচ্ছে 30,000 টাকা, তো ক্লিনিকটার ভাড়া বলে 30,000 টাকা। রেটস অ্যান্ড ট্যাক্সেস, এটাও প্রফেশনাল খরচ। মোটর কার এক্সপেন্সেস, প্রফেশনাল খরচ। স্টাফ স্যালারি, এটাও প্রফেশনাল খরচ। মেডিকেল অ্যাসোসিয়েশন মেম্বারশিপ ফিস, এটাও প্রফেশনাল খরচ। ইলেকট্রিসিটি ওয়াটার, প্রফেশনাল খরচ। অডিট ফিস, ঠিক আছে, যে একজন ডক্টর তারও তো অ্যাকাউন্টসটা দেখাশোনা করতে হয়, হিসাবপত্র রাখতে হয়, তো যে অডিটিং করছে তাকে একটা পেমেন্ট করতে হবে, অডিট ফিস দিতে হবে, সেটাও একটা খরচ। স্টাফ ওয়েলফেয়ার এক্সপেন্সেস, ঠিক আছে, তো এটাও এক ধরনের খরচ। মেডিসিন কিনেছে, এটা তো খরচ হবে, কারণ মেডিসিন যদি সেল করতে হয় মেডিসিন তো কিনতেই হবে। তাহলে এন্টারটেনমেন্ট এক্সপেন্সেস, ঠিক আছে, যে ডক্টর যে আছে, ডক্টর যে ক্লিনিক আছে, ঠিক আছে, যে সমস্ত স্টাফরা কাজ করে ওদের এন্টারটেন করানোর জন্য কিছু খরচ হয়েছে, ঠিক আছে, এটাও একটা প্রফেশনাল খরচ। দিওয়ালি এক্সপেন্সেস, তো যে সমস্ত স্টাফরা থাকে, ঠিক আছে, তাদেরকে দিওয়ালিতে কিছু মিষ্টি মিষ্টি কিনে দিতে হচ্ছে, বা কিছু বোনাস ফোনাস দিচ্ছে, এই জন্য খরচ হচ্ছে, ঠিক আছে, এটাও প্রফেশনাল খরচ। আর ব্যালেন্স শিটে তো ক্যাশের ক্লোজিং ব্যালেন্স বলেছে, এটা আসবে না। 1 নম্বর অ্যাডজাস্টমেন্ট দেখো কি বলে, বলছে অডিট ফিস তো 20,000 টাকা ছিল, মানে একজন এই যে ডক্টর ছিল, ডক্টর অডিট ফিস বাবদ 20,000 টাকা খরচ করেছিল। বলেছে অডিট ফিস যত টাকা আছে, আমাদের ইনকাম ট্যাক্স অ্যাপিল বলে দিয়েছে 15,000 টাকা। তো ঠিক আছে, ইনকাম ট্যাক্স অ্যাপিল যাই বলুক, ইনকাম ট্যাক্স অ্যাপিল বলেছে 15,000 টাকা, তুমি ইনকাম ট্যাক্স অ্যাপিল তো 15,000 টাকা হচ্ছে, আর আদার অডিট ফিস তোমার 5,000 টাকা। তার মানে টোটাল অডিট ফিস কত? 20,000 টাকায় তুমি নিতে পারো, ঠিক আছে, অডিট ফিস বাবদ তুমি 20,000 টাকায় ছাড় পাবে। আচ্ছা, তারা বলছে আ ক্যাশ পেমেন্ট অফ ₹10,000 মেড বাই আ পেশেন্ট ওয়াজ নট অ্যাকাউন্টেড ফর ইন দ্য বুকস। একটা পেশেন্ট ছিল যার থেকে আমি ভিজিটিং ফিস 10,000 টাকা পেয়েছি, যেটা কিনা অ্যাকাউন্ট করা হয়নি, অর্থাৎ অ্যাকাউন্টসে নেওয়া হয়নি, এখন সেটা দেখাতে হবে, অর্থাৎ তাহলে আমার ইনকামটা বাড়বে। তারপর বলেছে 3 নম্বর, দ্য রেট অফ ডেপ্রিসিয়েশন সার্জিক্যাল ইকুইপমেন্ট ইজ 15%। সার্জিক্যাল ইকুইপমেন্টের উপর 15% ডেপ্রিসিয়েশন হবে। রিটেন ডাউন ভ্যালু অফ ইকুইপমেন্ট ব্রট ফরওয়ার্ড ফ্রম আর্লিয়ার ইয়ার ওয়াজ 46,000, মানে আগের বছরের ইকুইপমেন্ট ছিল, অর্থাৎ ইকুইপমেন্ট ওপেনিং ব্যালেন্স 46,000। ইকুইপমেন্ট ভ্যালুইং 16,000 ওয়াজ সোল্ড বাই হিম ডিউরিং দ্য ইয়ার, 16,000 টাকার ইকুইপমেন্ট বেচে দিয়েছে। টু ইকুইপমেন্ট কস্টিং 4,500 ইচ ওয়ার পারচেস ইন দ্য ইকুইপমেন্ট পারচেস ডিউরিং দ্য ইয়ার, তো মানে ইকুইপমেন্ট পারচেস বলে দিয়েছে। আর বলছে 1/3 অফ মোটর কার এক্সপেন্সেস ওয়াজ স্পেন্ট ফর ইজ পার্সোনাল ইউজ, মানে মোটর কারটা পার্সোনাল খরচ করেছে 1/3, মানে টোটাল যে মোটর কারটা যে ছিল তার মধ্যে 1/3 পোর্শন পার্সোনাল ইউজ করে, বাকি 2/3 পোর্শন প্রফেশনাল পারপাসে ইউজ করেছে। ডেপ্রিসিয়েশন মোটর কার বলে দিয়েছে কত? প্রফেশনাল পারপাসেই বলে দিয়েছে 12,000 টাকা। মোটর কারের ঝামেলা নেই, মোটর কারের উপর ডেপ্রিসিয়েশন যে হবে 12,000 টাকা সেটা বলেই দিয়েছে, এটা প্রফেশনাল পারপাস। আর 5 নম্বর এন্ট্রিটা পড়া আর না পড়া সমান, কেননা আমরা তো ইনকাম ফ্রম প্রফেশন করছি, এটা হচ্ছে ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ডের যে আইটেম দিয়েছে, এটা আদার সোর্সের আইটেম, সেটা না পড়লেও হবে। তো অঙ্কটা করছি দেখো। তো দেখো অঙ্কটা করছি, প্রথমে লিখবো গ্রস প্রফেশনাল রিসিপ্ট, ঠিক আছে, প্রথমে লিখবো গ্রস প্রফেশনাল রিসিপ্ট। তো একটা একটা করে বলতে থাকো তোমরা। যে ডক্টর এসটি ছিল, ঠিক আছে, এর প্রফেশনাল ইনকাম কি কি ছিল? প্রথমে লিখতে পারো তোমরা সেল অফ মেডিসিন, প্রথমে লেখো সেল অফ মেডিসিন। তো মেডিসিন সেল করে কত টাকা পেয়েছে? মেডিসিন সেল করে 50,000 টাকা পেয়েছে। তারা বলছে কনসালটেশন ফিস কত? কনসালটেশন ফিস বলেছে 1,30,000। তো ডক্টরের একটা ইনকাম কনসালটেশন ফিস কত? 1,30,000। তারা বলছে কি অপারেশন থিয়েটার রেন্ট 30,000, এটাও ডক্টরের ইনকাম। অপারেশন থিয়েটার রেন্ট
কত টাকা দিয়েছে? 30,000। তারপর বলেছে কি ভিজিটিং ফিস, এটাও ডক্টরের ইনকাম। ভিজিটিং ফিস কত? 1,30,000। আর একটা দেখো অ্যাডজাস্টমেন্ট বলেছিল একজন পেশেন্টের থেকে 10,000 টাকা পেয়েছি, ঠিক আছে, তো সেইটা ইনকাম, মানে যে 10,000 টাকা পেয়েছি সেটা না অ্যাকাউন্ট করা হয়নি, অর্থাৎ অ্যাকাউন্টসে দেখানো হয়নি, তো এটা দেখাতে হবে। তো এটা দেখাতে হবে মানে কি ডক্টরের ইনকাম। তাহলে লেখো কি লিখবে? ফিজ রিসিভ ফ্রম পেশেন্ট, লেখো ফিজ রিসিভ ফ্রম পেশেন্ট, ফিজ রিসিভ ফ্রম পেশেন্ট 10,000। তো টোটাল করে দাও 50,000, 1,30,000, 30,000, 1,30,000 আর 10,000, টোটাল করে হচ্ছে তোমার 3,50,000। ঠিক আছে, তো এবার কি করবো? প্রফেশনাল খরচগুলো এক একটা করে লিখবো। ঠিক আছে, লেস দিয়ে লিখলাম প্রফেশনাল এক্সপেন্সেস। ঠিক আছে, তো তো প্রফেশনাল খরচগুলো এক একটা করে লিখবো। প্রথমে লেখো পারচেস অফ মেডিকেল বুকস। যেমন আগের অঙ্কে করেছিলাম বুকসের উপর ডেপ্রিশন করেছিলাম, কেন? অ্যাডজাস্টমেন্টে বলেছিল বইয়ের উপর ডেপ্রিশন করতে, এখানে কিছু বলেনি, তার মানে শুধু লিখবো পারচেস অফ মেডিকেল বুকস। আর মেডিকেল বুকস যে পারচেস করে ডক্টররা, ঠিক আছে, এটা প্রফেশনাল পারপাসেই পারচেস করে, তাই লিখলাম পারচেস অফ মেডিকেল বুকস। কত টাকা দিয়েছে? 8,000 টাকা। তারপর বলেছিল কি সার্জিক্যাল ইকুইপমেন্ট, এত অ্যাসেট, এর উপর ডেপ্রিশন হবে, পরে করছি। তারপর দিয়েছে ক্লিনিক রেন্ট 30,000, লেখো এটা, এটা প্রফেশনাল খরচ 30,000 টাকা। তারপর বলছে রেটস অ্যান্ড ট্যাক্সেস 10,000, এটাও প্রফেশনাল খরচ। কত দিয়েছে? 10,000। তো যে মোটর কার এক্সপেন্সেস দিয়েছে 30,000 টাকা। মোটর কার রিলেটেড কি বলেছে? বলছে 1/3, যতটা মোটর কার ছিল তার 1/3 পোর্শন পার্সোনাল পারপাসে ইউজ করি, তাহলে প্রফেশনাল পারপাসে ইউজ করি কত? 2/3। তাহলে লিখো মোটর কার এক্সপেন্সেস, মোটর কার এক্সপেন্সেস কত ছিল? 30,000 টাকা ছিল, তার 2/3 হবে, মানে 20,000 টাকা। তারপর লিখো স্টাফ স্যালারি 1,60,000। তারপর কি বলেছে? মেডিকেল অ্যাসোসিয়েশন মেম্বারশিপ ফিস। ঠিক আছে, লেখো মেডিকেল অ্যাসোসিয়েশন মেম্বারশিপ ফিস। ঠিক আছে, মেম্বারশিপ ফিস দিতে হয় মেডিকেল অ্যাসোসিয়েশনকে, এটাও প্রফেশনাল খরচ 10,000। লেখো মেডিকেল অ্যাসোসিয়েশন, মেডিকেল অ্যাসোসিয়েশন মেম্বারশিপ ফিস 10,000। তাহলে লেখো ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার, এটাও প্রফেশনাল খরচ 8,000। ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার কত টাকা? 8,000। তারপর বলেছিল কি অডিট ফিস। ঠিক আছে, অডিট ফিস তো প্রফেশনাল খরচ, কিছুক্ষণ আগেই বললাম। তো অডিট ফিস কত লিখবে? 20,000 টাকা লিখবে। অডিট ফিস বাবদ লিখবে 20,000 টাকা, যত টাকা ছিল 20,000 টাকাই লিখবে, যদিও অ্যাডজাস্টমেন্ট বলেছিল 15,000 টাকা ছিল ইনকাম ট্যাক্স অ্যাপিল কেস, আর আদার কেস হচ্ছে 5,000, টোটাল অডিটিং ফিস হবে 20,000 টাকা। তারপর স্টাফ ওয়েলফেয়ার এক্সপেন্সেস, এটাও প্রফেশনাল খরচ, তো লিখতে হবে স্টাফ ওয়েলফেয়ার এক্সপেন্সেস কত টাকা? 16,000 টাকা। তারপর কি বলেছে? তারপর বলেছে মেডিসিন পারচেস। তো আমরা কত টাকার মেডিসিন কিনেছি? 60,000 এর মেডিসিন কিনেছি। ঠিক আছে, তো 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 মেডিসিন পারচেসও আমার একটা প্রফেশনাল এক্সপেন্সেস। ঠিক আছে, মেডিসিন পারচেস প্রফেশনাল এক্সপেন্সেস। কত টাকা মেডিসিন পারচেস? 60,000। তারপরে ছিল কি এন্টারটেনমেন্ট এক্সপেন্সেস, এটাও প্রফেশনাল খরচ, তো লেখো এন্টারটেনমেন্ট এক্সপেন্সেস কত টাকা? 12,000 টাকা। আর কি বলেছে? দিওয়ালি এক্সপেন্সেস, এটাও প্রফেশনাল খরচ, তো লেখো দিওয়ালি এক্সপেন্সেস কত টাকা? 16,000।
আচ্ছা, এবার অ্যাডজাস্টমেন্ট দেখো, মোটর কারের ওপর ডেপ্রিসিয়েশন করতে হবে, যদিও মোটর কারের ওপর ডেপ্রিসিয়েশন বলেই দিয়েছে 12,000 টাকা হবে, তাহলে লিখে দিই ডেপ্রিসিয়েশন অন মোটর কার 12,000 টাকা, ডেপ্রিসিয়েশন অন মোটর কার 12,000। আর কি হবে, আর বলেছে সার্জিক্যাল ইকুইপমেন্টের উপর ডেপ্রিসিয়েশন করতে হবে, এটা বলে দেয়নি, এটা আমাকে বের করে নিতে হবে। তো দেখো এখানে ওয়ার্কিংসটা করছি, ডেপ্রিসিয়েশন অন সার্জিক্যাল ইকুইপমেন্ট, ডেপ্রিসিয়েশন অন সার্জিক্যাল ইকুইপমেন্ট। সত্যি কথা বলতে কি, বিজনেসটা অনেক কিছু বোঝার আছে, বোঝানোর ছিল, কিন্তু প্রফেশনে সেরকম কিন্তু বোঝানোর নেই। এখানে প্রফেশনের যে নিয়মটা, তোমাকে যে রিসিপ্ট পেমেন্ট দিয়ে দেবে, ওখান থেকে তোমাকে খুঁজে বার করতে হবে কোনগুলো প্রফেশনাল ইনকাম। সে ডক্টর হলে ডক্টরের প্রফেশনাল ইনকাম, চার্টার অ্যাকাউন্টেন্টের প্রফেশনাল ইনকাম, সেই ইনকামগুলো চুজ করে নেবে, আর প্রফেশনাল খরচগুলো চুজ করে নেবে, দুটো ডিডাক্ট করে দেবে, ব্যাস অঙ্ক শেষ হবে। আর কিছুই নেই, মানে কোনো ট্রিটমেন্টই নেই নতুন। ঠিক আছে, তো যেটা বলছিলাম ডেপ্রিসিয়েশন সার্জিক্যাল ইকুইপমেন্ট, প্রথমে তোমাকে লিখতে হবে রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 1/4/19, তার মানে আগের বছরের রিটেন ডাউন ভ্যালু কত ছিল, 46,000। এবার আমরা যোগ করব কি পারচেস, মানে সার্জিক্যাল ইকুইপমেন্ট কত টাকা দিয়ে পারচেস করেছি এবছর, 60,000, টোটাল হলো 1,06,000। এর থেকে মাইনাস করতে হবে সেল, তো কত টাকার ইকুইপমেন্ট সেল করেছি, দেখো ইকুইপমেন্ট সেল করেছি 16,000, তাহলে টোটাল কত হচ্ছে 90,000। এটা হচ্ছে তোমার রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 31/3/20। ঠিক আছে, তো একই কথা বারবার বলো। আবার একটা কথা বলবো যে এই যে পারচেস করেছে সার্জিক্যাল ইকুইপমেন্ট, এর কি ডেট বলেছে, না কোনো ডেট বলেনি, তাহলে আমাকে একটা অ্যাজাম্পশন করতে হবে। কিরকম অ্যাজাম্পশন করব, এই যে পারচেস করেছি সার্জিক্যাল ইকুইপমেন্ট যে এবছর পারচেস করেছি, সেটাকে আমি মোর দ্যান 180 ডেজ ইউজ করেছি না লেস দ্যান 180 ডেজ ইউজ করেছি। ঠিক আছে, তো সেটা অ্যাজাম্পশনের উপর জাস্ট অঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখো কিছু বলেনি মানে আমি সবসময় চেষ্টা করব মোর দ্যান 180 ডেজ, তাহলে লেখো ইট ইজ অ্যাজিউম দ্যাট, লেখো ইট ইজ assume that put to use more than 180 days, more than 180 days। তাহলে সেক্ষেত্রে কি হবে, এই টোটাল যে 90,000 ছিল এর উপর পার্সেন্টেজ মেরে দেবো, তাহলে হয়ে যাবে 90,000 উপর 15%, কত হচ্ছে 13,500। এটাই সবচেয়ে বেশি ইজি। ঠিক আছে, তো আমি লেস দ্যান 180 ডেজ করবো, তাহলে আবার একটু সমস্যা তৈরি হবে, হাফ করব আবার বাকিটার উপর করবো, তার চেয়ে এটাই বেটার। তাহলে কি লিখবো, ডেপ্রিসিয়েশন অন সার্জিক্যাল ইকুইপমেন্ট কত টাকা, 13,500। তো টোটাল গুলো অ্যাড করো, সমস্ত এক্সপেন্সেস গুলো অ্যাড করো এক একটা করে। প্রথমে দেখো 8,000, তারপর 30,000, তারপর 10,000, 20,000, 1,60,000, 10,000, 8,000, 20,000, 16,000, 60,000, 12,000, 16,000, 12,000, 13,500। টোটাল হচ্ছে 3,95,500, 3,95,500। তাহলে প্রফেশনাল ইনকাম ছিল 3,50,000 আর প্রফেশনাল এক্সপেন্স হয়েছে 3,95,500, বাদ দিয়ে হচ্ছে 45,500। ঠিক আছে, এটা নেগেটিভ বেরোচ্ছে। ঠিক আছে, তো নেগেটিভ বেরোচ্ছে মানে কি লিখবে, এটা লেখো ইনকাম ফ্রম প্রফেশন ব্র্যাকেটে নেগেটিভ সাইন দিয়ে দেবে। ঠিক আছে, তো ইনকাম ফ্রম প্রফেশন লেখো, ইনকাম ফ্রম প্রফেশন লিখে এখানে মাইনাস সাইন দিয়ে দাও, তাহলে হয়ে গেল অঙ্কটা। তাহলে কি লিখলাম, ইনকাম ফ্রম প্রফেশন মাইনাস সাইন দিয়ে 45,500, তো অঙ্কটা শেষ হয়ে গেল। এরপরে ইনকাম ফ্রম প্রফেশনে যেই অঙ্কটা করাবো সেই অঙ্কটা তোমরা স্ক্রিনের দিকে দেখতে পাচ্ছ, দেখো 49 নম্বর সামটা। এই অঙ্কটা ব্যাঙ্গালোর ইউনিভার্সিটির বিকমে এসেছিল 2000 সালে। দেখো এতক্ষণ কি বলছিলাম যে ইনকাম ফ্রম প্রফেশন করতে গেলে
কোনো কোনো অঙ্কে রিসিভ পেমেন্ট দিয়ে দেবে, কোনো কোনো অঙ্ক তোমাকে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার দিয়ে দেবে। তো এতক্ষণ যেগুলো করালাম রিসিভ পেমেন্ট দিয়ে দিয়েছিল, একটা অঙ্ক আমি পেয়েছি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার দিয়ে দিয়েছে। তো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার দিয়ে দিলে কিভাবে করতে হয় তোমরা একটু দেখে নাও। যদিও অঙ্কটা খুব একটা টাফ হবে না, তোমাদের যেহেতু ইনকাম ফ্রম বিজনেস যারা ভালো মতন জানো তাদের এই ইনকাম ফ্রম প্রফেশন করতে কোনো রকমের অসুবিধা হবে না ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট দিয়ে দিলে। দেখো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা কিরকম ছিল, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা দেখতে অনেকটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মতন। তো যখন ইনকাম ফ্রম বিজনেস করতাম তখন কি দিয়ে দিত কোশ্চেনে, তখন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়ে দিত। কিভাবে করতাম ইনকাম ফ্রম বিজনেস, প্রথমে লিখতাম নেট প্রফিট, তারপরে যোগ করতাম ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার, লেস করতাম ডিসঅ্যালাউড ইনকাম। তো এখানেও সেম ভাবে করব, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যেই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়ে দিলে ইনকাম ফ্রম বিজনেস যেইভাবে করতাম, আর ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট দিয়ে দিলে ইনকাম ফ্রম প্রফেশন সেম ভাবে করবো। তো অঙ্কটা কিভাবে করছি তোমরা স্টেপগুলো দেখলেই বুঝতে পারবে। তো দেখো কি বলেছে, শ্রী রামপ্রসাদ ইজ আ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, মানে একজন ডক্টর। হি হ্যাজ প্রিপেয়ার দ্য ফলোয়িং ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডিং 31st March 2019. ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার আ স্টেটমেন্ট শোয়িং হিজ ইনকাম ফ্রম প্রফেশন। তো প্রফেশন থেকে ইনকাম বের করতে বলেছে। তো কি দেখতে পাচ্ছ, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে। তোমার ডেবিট দিকে কি থাকে, ডেবিট দিকে সমস্ত রকমের খরচ থাকবে, ঠিক আছে, আর ক্রেডিট দিকে সমস্ত রকমের ইনকাম থাকবে। পরে দেখো তোমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের ডেবিট দিকে কি দেখতে পাচ্ছ, সারপ্লাস, ঠিক আছে। তো তার মানে ওরা একটা সারপ্লাস দেখিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, মনে করো ইনকাম ফ্রম বিজনেস কি করে করতে, তোমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে যে নেট প্রফিট থাকতো তোমাকে সেই নেট প্রফিটটাকে তুলতে, ঠিক আছে। তো তারপর দেখতে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট দিকে যেই সমস্ত আইটেম নেওয়া উচিত ছিল না অথচ ভুল করে নিয়েছে সেইগুলোকে তোমরা ডিসঅ্যালাউ করতে। একই রকম ভাবে ক্রেডিট দিকে যেই সমস্ত আইটেম নেওয়া হচ্ছিল না, নেওয়ার ফলে কিছু ভুল হয়েছিল সেইগুলোকে ডিসঅ্যালাউ করতে। তো এখানেও কিন্তু সেম করব। এই যে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের ডেবিট দিকে অনেক আইটেম আছে, কোনো কোনো আইটেম পার্সোনাল, কোনো কোনো আইটেম প্রফেশনাল, ঠিক আছে। তো দেখে যে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের ডেবিট দিকে, ঠিক আছে, যেই সমস্ত এক্সপেন্সেসগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেগুলো দেখে যেইগুলো মনে হচ্ছে যে না এইগুলো তো প্রফেশনাল নয়, সেইগুলোকে তোমার ডিসঅ্যালাউ করতে হবে। তেমনি একই রকম ভাবে ক্রেডিট দিক মানে ইনকাম দিকে যেইগুলো মনে হবে এইগুলো তো প্রফেশনাল ইনকাম নয়, তাহলে সেগুলো ডিসঅ্যালাউ করতে হবে। এইভাবেই তোমার অঙ্কটা করতে হবে, একদম ইজি অঙ্ক, কিছু নেই। তো অঙ্কটা করছি তোমরা দেখতে পারবে। তো তোকে একটা করে পড়েইছি, হাউস হোল্ড এক্সপেন্সেস আছে, এটা পার্সোনাল এক্সপেন্সেস। তো এটা তো নেওয়া উচিত ছিল না, এটা তো ইনকাম এক্সপেন্স নেওয়া উচিত ছিল না, তাহলে ভুল করে নেওয়া হয়েছে, তাই এগুলোকে ক্রস করে দেবো, ঠিক আছে। তো তারপর কি বলেছে, কার পারচেস, দেখো কার কার তো আমার অ্যাসেট, অ্যাসেট পারচেস করলে তো তোমার ইনকাম এক্সপেন্স আসা উচিত নয়, তা ভুল করেছে, এটাকেও ক্রস করব। ট্রাভেলিং এক্সপেন্সেস পার্সোনাল, ঠিক আছে, এটা তো নেওয়া উচিত নয়, ক্রস করব। যেগুলো নেওয়া উচিত নয় সেগুলো ক্রস করছি। চ্যারিটি অ্যান্ড ডোনেশন, ঠিক আছে। তো চ্যারিটি অ্যান্ড ডোনেশন এটাও তো নেওয়া উচিত নয়, ভুল করে নিয়েছে, মানে চ্যারিটি অ্যান্ড ডোনেশনটা এটা প্রফেশনাল পারপাস নয়, তো এটাকে ডিসঅ্যালাউ করব। ইনকাম ট্যাক্স তো পার্সোনাল, তাহলে এটাও ডিসঅ্যালাউ করব। স্যালারি, এই স্যালারিটা যে ডক্টর কাদের স্যালারি দেবে, ডক্টর তার যে সমস্ত স্টাফ আছে তাদের স্যালারি দেবে, এটা প্রফেশনাল পারপাস, এটা ঠিক আছে, তাই রাইট দেবো, ঠিক আছে। গিফট টু ডটারকে গিফট করেছে, এটাও তো পার্সোনাল, ডিসঅ্যালাউ করব। এস্টাবলিশমেন্ট এক্সপেন্সেস, ঠিক আছে, এটা প্রফেশনাল, রাইট দেবো। সার্জিক্যাল ইকুইপমেন্ট অ্যাসেট, ঠিক আছে, কোনো রকমের অ্যাসেট তো আমরা জানি অ্যাসেট পারচেস করেছে, তো অ্যাসেট পারচেস করলে তো এটা ইনকাম এক্সপেন্স আসা উচিত নয়, ঠিক আছে, তো ভুল করেছে, তো এটাকেও ক্রস করব। বুকস তো আসা উচিত নয়, কেননা কোনো রকম অ্যাসেটের উপর ডেপ্রিসিয়েশন হয়, তো ডেপ্রিসিয়েশন গুলো নিলে ঠিক ছিল, কিন্তু ডেপ্রিসিয়েশন না, এগুলো অ্যাসেট গুলোই নিয়ে নিয়েছে। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পার্সোনাল, এটাও ডিসঅ্যালাউ করব। ওয়েল ট্যাক্স পার্সোনাল, ডিসঅ্যালাউ করব। ইন্টারন্যাশনাল ক্যাপিটাল পার্সোনাল, ডিসঅ্যালাউ করব। তার মানে যেইগুলো আমরা ডিসঅ্যালাউ করলাম সেইগুলোই খাতায় নিয়ে আসবো। ক্রেডিট দিক যদি দেখি, কনসালটেশন ফিস, একজন ডক্টর স্যার কনসালটেশন ফিস, এটা ডাক্তারি ইনকাম মানে প্রফেশনাল ইনকাম। ভিজিটিং ফিস প্রফেশনাল ইনকাম। গেন অন রেস, ঠিক আছে, রেস থেকে গেন হয়েছে, এটা প্রফেশনাল নয়। আদার্স, শেয়ার ইন সেল প্রসিডস অ্যান্ড অ্যানসেস্ট্রাল হাউস, ঠিক আছে। তো তো এটাও প্রফেশনাল নয়, ঠিক আছে, তো এটাও কাটবো। প্রফিট অন সেল অফ সিকিউরিটিস, ঠিক আছে, সিকিউরিটি বেচে প্রফিট হয়েছে, এটাও আদার্স, ঠিক আছে, এটাও প্রফেশনাল নয়। ডিভিডেন্ড অন শেয়ারস, এটাও প্রফেশনাল নয়। ইন্টারেস্ট পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, এটাও প্রফেশনাল নয়, ঠিক আছে। তো গিফট ফ্রম ফাদার ইন ল, এটাও প্রফেশনাল নয়।
ব্যাড ডেট রিকভার, ঠিক আছে তো, তো এটাও তো কোনো মতেই প্রফেশনাল নয়, ঠিক আছে তো, নট অ্যালাউড ইন আর্লিয়ার ইয়ার। তারপর বলছে ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট, এটাও প্রফেশনাল নয়। তাহলে বুঝতে পারলে কি কি বলেছে। আর অ্যাডজাস্টমেন্ট দেখো কি কি বলেছে, রেট অফ ডেপ্রিসিয়েশন অ্যালাউয়েবল অন কারের ওপর 20% ডেপ্রিসিয়েশন, আর সার্জিক্যাল ইকুইপমেন্টের ওপর 25% ডেপ্রিসিয়েশন। দেখো অঙ্কটা করছি কিভাবে করব, অ্যাকচুয়ালি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার দিয়ে দিলে সেখান থেকে ইনকাম প্রফেশন কিভাবে বের করতে হয় সেই স্টেপটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে তো। তো দেখো কি করে লিখতাম, ইনকাম ফ্রম বিজনেস যখন করতাম তখন কি লিখতাম, প্রথমে লিখতাম নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তাহলে এখানে কি লিখবো, এখানে লিখবো নেট সারপ্লাস, যেহেতু ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার থেকে সারপ্লাস বেরোয় তাই আমরা লিখবো নেট সারপ্লাস, ঠিক আছে। নেট সারপ্লাস অ্যাজ পার ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, ঠিক আছে তো। তো কত টাকা দেখতে পাচ্ছ, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট থেকে নেট সারপ্লাস কত বেরিয়েছে, 8700, এটা আউটারে বসিয়ে দেবো, ঠিক আছে তো। এবার এর সাথে অ্যাড করব ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার, আশা করি বলতে হবে না কেন ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার অ্যাড করব। দেখো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সাইডের, ঠিক আছে, ডেবিট দিকে কি আসে, এক্সপেন্ডিচার থাকে। এখানে অনেক এক্সপেন্সেস দেখানো হয়েছে, কিছু পার্সোনাল কিছু প্রফেশনাল, ঠিক আছে তো। তো প্রফেশনাল গুলো ঠিক আছে, অনেক খরচ দেখানো হয়েছে যেইগুলো আমার নেওয়া উচিত ছিল না, নেয়ার ফলে প্রফিটটা, ঠিক আছে, নেয়ার ফলে সারপ্লাসটা কমে গেছে, তাই এখন সারপ্লাসটাকে বাড়াবো। তো অ্যাড দিয়ে লিখবো ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। কি কি লিখবো দেখো, যেইগুলো আমরা কোশ্চেনে ক্রস দিয়েছি সেইগুলোই খাতায় নিয়ে নেবো। প্রথমে একটা একটা করে লেখো, হাউস হোল্ড এক্সপেন্সেস, লেখো হাউস হোল্ড এক্সপেন্সেস, এটা তো পার্সোনাল, ঠিক আছে তো, তাই লিখছি হাউস হোল্ড এক্সপেন্সেস 1,20,000। তারপর কি লিখবো, তারপর লেখো কার পারচেসড, ঠিক আছে তো, কার পারচেসড। আমরা জানতাম কোন রকমের ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা ইনকাম এন্ড এক্সপেন্ডিচারে দেখাতে পারি না, এটা তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ঠিক আছে, তাই এটাকে ডিসঅ্যালাউড করব। কত লিখলাম, 1,30,000। তারপর বলছে ট্রাভেলিং এক্সপেন্সেস, ঠিক আছে, এটা পার্সোনাল, এটাকেও ডিসঅ্যালাউড করব। কত দিয়ে ট্রাভেলিং এক্সপেন্সেস, 4,000। তারপর কি বলেছে, চ্যারিটি এন্ড ডোনেশন, ঠিক আছে, এটাকেও আমাকে ডিসঅ্যালাউড করতে হবে। কত টাকা, 1,000। তারপর কি বলেছে, তোমরা স্ক্রিনের দিকে তাকালে দেখতেই পারবে। তারপরে কি বলেছে, তোমরা কোশ্চেনটা দেখে নাও, চ্যারিটি এন্ড ডোনেশনের পর ছিল ইনকাম ট্যাক্স। তো আমরা তো বলেইছি আন্ডার সেকশন 40-তে ইনকাম ট্যাক্স বলছে ডিসঅ্যালাউড, তাহলে নেবো কেন, তাই তো। তো ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচারের মধ্যে কি পড়ে, ইনকাম ট্যাক্স, তো এটাকে ডিসঅ্যালাউড করে দাও। ইনকাম ট্যাক্স কত বলেছে, 2,000, ঠিক আছে তো। তারপর স্যালারি, এটা তো প্রফেশনাল এক্সপেন্সেস, ঠিক আছে। গিফট টু ডটার, ঠিক আছে, গিফট টু ডটারটা হচ্ছে পার্সোনাল এক্সপেন্সেস, তো লিখো গিফট টু ডটার। গিফট টু ডটার কত বলেছে, গিফট টু ডটার বলেছে 7,000। নেক্সট বলেছিল এস্টাবলিশমেন্ট এক্সপেন্সেস, এটা হচ্ছে প্রফেশনাল এক্সপেন্সেস। তাহলে সার্জিক্যাল ইকুইপমেন্ট, এটাও তো অ্যাসেট, মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার দেখানো উচিত নয়, ঠিক আছে, কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার উপর যদি কোনো রকমের ডেপ্রিসিয়েশন হয় সেটা দেখাতে পারি। তো এটা ভুল করে ক্যাপিটাল এক্সপেন্ডিচার দেখিয়ে দিয়েছে, এটাকেও ডিসঅ্যালাউ করবো। কি লিখবো, সার্জিক্যাল ইকুইপমেন্ট 4,000। তারপর বলছে বুকস, ঠিক আছে তো, তো বুকস এটাও তো অ্যাসেট, তো বুকসও দেখানো উচিত নয়, এটাকে ডিসঅ্যালাউ করো। বুকসের উপর ডেপ্রিসিয়েশন দেখাতে পারি, কিন্তু বুকস তো অ্যাসেট, অ্যাসেট আমি কখনোই ইনকাম অ্যান্ড এক্সপেন্স দেখাতে পারি না। দেখানোর ফলে আমার কি হয়েছিল, সারপ্লাস বেড়ে গেছিল, এখন সারপ্লাস দেখানোর ফলে সারপ্লাস কমে গেছিল, তাই এখন সারপ্লাসটাকে বাড়িয়ে দিচ্ছি। বুকস কত, 1,200। নেক্সট লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এটাও পার্সোনাল, ঠিক আছে তো, কত, 2,000। নেক্সট ওয়েল ট্যাক্স, পার্সোনাল, কত, 1,000। অ্যাকচুয়ালি আন্ডার সেকশন 40 যদি তোমরা ভালো করে ফলো করো তাহলে দেখতে পারবে ওয়েল ট্যাক্স বলে বলা আছে ওখানে, এটা এক ধরনের ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার।
এরপর বলেছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এটাকেও ডিসঅ্যালাউড করতে হবে। লিখো ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার সাইডে লিখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন লোনটাকে অ্যালাউ করে, লোনটা যদি প্রফেশনাল পারপাসে নেওয়া হয় সেটা অ্যালাউ করবে, কিন্তু ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলে যেটা কখনোই অ্যালাউ করবে না, ডিসঅ্যালাউড। তাহলে কত? 1000। তাহলে সব কটা অ্যাড করো, কত হচ্ছে অ্যাড করে? 2,73,200, 2,73,200 আর 8,700 যোগ করে হয় 2,81,900। ঠিক আছে তো? তার মানে আমার ডেবিট সাইডটা মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে গেল। এবার ক্রেডিট দিকটা করব। ক্রেডিট দিকে কি লিখতে হয়? লেস ডিসঅ্যালাউড ইনকাম। অর্থাৎ ক্রেডিট দিক মানে ইনকাম সাইড, ইনকাম সাইডে এমন অনেক ইনকাম আছে যেইগুলো শুধু প্রফেশনাল ইনকাম নয়, প্রফেশনাল ইনকাম ছাড়াও আদার ইনকামও আছে। তার মানে সেই ইনকামগুলো নেওয়ার ফলে কি হয়েছিল? সারপ্লাসটা বেড়ে গেছে। এখন সারপ্লাসটা কমাবো, কি লিখবো? ডিসঅ্যালাউড ইনকাম। একটা একটা করে নাম লেখো। কনসালটেশন ফিস, এটা প্রফেশনাল ইনকাম, ঠিক আছে, এটা খাতায় আসবে না, ঠিক আছে তো? ভিজিটিং ফিস, এটাও ঠিক আছে, কিন্তু ভুল যেইগুলো আছে সেইগুলো বলছি। গেন অন রেস, লেখো গেন অন রেস, এটা ডিসঅ্যালাউড করতে হবে। এই ইনকামটা ডিসঅ্যালাউড করতে হবে, এটা কোনো প্রফেশন পারপাসের ইনকাম নয়। লিখো গেন অন রেস 10,000। ঠিক আছে, এই গেন অন রেস এটা অ্যাকচুয়ালি আদার সোর্সের ইনকাম, ঠিক আছে, আদার সোর্সের ইনকাম, তাই এটাকে ডিসঅ্যালাউড করলাম। কত টাকা? 10,000। নেক্সট কি বলেছে? শেয়ার ইন সেল প্রসিডস অফ অ্যান অ্যানসেস্ট্রাল হাউস। তো এইটা দেখো, এটা লাইনটা বলে দিই, এটা হচ্ছে এক ধরনের এক্সেমটেড ইনকাম, ঠিক আছে তো? এটা প্রফেশনাল নয়, ঠিক আছে? এই যে ইনকামটা হয়েছে এটা প্রফেশনাল পারপাসের ইনকাম নয়, এক তো প্রফেশনাল পারপাস ইনকাম নয়, কিন্তু যদিও ইনকাম হয়েছে এই ইনকামটার উপর ট্যাক্স দিতে হয় না। এটা হচ্ছে এমন এক ধরনের ইনকাম, এই ইনকামের উপর গভর্নমেন্টকে কখনোই ট্যাক্স দিতে হবে না, তাই এটা হচ্ছে তোমার এক্সেমটেড ইনকাম। লেখো শেয়ার ইন, লেখো শেয়ার ইন, আমি আবার বলছি, এই যে এই আইটেমটা বলছে শেয়ার ইন সেল প্রসিডস অন অ্যানসেস্ট্রাল হাউস, ঠিক আছে? এখান থেকে যেই ইনকামটা হয়েছে বলছে যে এটা তো ইনকাম সাইডে দেখিয়েছে, অ্যাকচুয়ালি তো এটা তো কোনো প্রফেশন পারপাসে ইনকাম হয়নি, তো ভুল করে এখানে নিয়েছে। নেওয়ার ফলে কি হয়েছিল? প্রফিটটা বেড়ে গেছিল, তাই কমাবো। এক তো কমাবো এখানে। এবার প্রশ্ন হলো এটা তাহলে কোন হেডে আসে? প্রশ্ন হলো এটা কোন হেডে আসে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে এক ধরনের এক্সেমটেড ইনকাম, এটা এক ধরনের এক্সেমটেড ইনকাম, মাথায় রাখবে। জাস্ট বললাম এইরকম যদি কোনো আইটেম পাও এটাকে বলবে এক্সেমটেড ইনকাম। তাহলে লেখো শেয়ার ইন সেল প্রসিডস, শেয়ার ইন সেল প্রসিডস of an ancestral house। ঠিক আছে, কত দিয়েছে? 34,000। তাহলে এটা কি বললাম? ব্যাকেটে লিখে দিলাম এক্সেমটেড ইনকাম, এক্সেমটেড ইনকাম। এরকম যদি কোনো ইনকাম করা হয় গভর্নমেন্টকে তার উপর কোনো রকমের ট্যাক্স দিতে হবে না। তারপর কি বলেছিল? তারপর বলেছিল প্রফিট অন সেল অফ সিকিউরিটিজ, ঠিক আছে তো? এই যে প্রফিট অন সেল অফ সিকিউরিটিজ দিয়েছে, ঠিক আছে, এটা কোনো প্রফেশনাল ইনকাম নয়, তাই এটা ডিসঅ্যালাউড হয়ে যাবে। লিখো প্রফিট অন সেল অফ সিকিউরিটিজ, প্রফিট অন সেল অফ সিকিউরিটিজ। এবার যদি জিজ্ঞাসা করো এটা কোন হেডের ইনকাম, অ্যাকচুয়ালি প্রফিট অন সেল অফ সিকিউরিটিজ এটা হচ্ছে আমার ক্যাপিটাল গেনের ইনকাম, তাই তো? তো জিনিসটা বুঝতে পেরেছো? ক্যাপিটাল গেন থেকে ইনকাম হয়ে তোমার ক্যাপিটাল গেন নেওয়া উচিত, কেন প্রফেশনে নিয়েছি? ভুল করেছি, তাই ডিসঅ্যালাউড করলাম। এই গেন অন রেস এটা লিখে দিই, এটা হচ্ছে তোমার ইনকাম ফ্রম আদার সোর্স, ইনকাম ফ্রম আদার সোর্সের ইনকাম। প্রফিট অন সেল অফ শেয়ার কত বলেছে? মানে সিকিউরিটিজ বলেছে 6,000। তার বলছে ডিভিডেন্ড অন শেয়ারস, লিখো ডিভিডেন্ড অন শেয়ারস। দেখো দেখো ডিভিডেন্ড অন শেয়ার ব্যাপারটা তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিই। ডিভিডেন্ড অন শেয়ার, ধরো আমি কোনো কোম্পানির শেয়ার কিনেছি, ধরো আমি আজকে টাটা কোম্পানির শেয়ার কিনেছি, তাহলে টাটা কোম্পানির শেয়ার কিনলেই সেই কোম্পানি নিজে বছরের শেষে আমাকে একটা ডিভিডেন্ড দেবে, তাই তো? তা এটা কি কোনো প্রফেশনাল ইনকাম? না, এটা আমার কোনো প্রফেশন থেকে ইনকাম হয়নি, তো এটা মাথায় রাখলে তাহলে প্রফেশনাল ইনকাম নয়, তাই তো এখানে লেস করলাম। এবার প্রশ্ন থাকতে পারে তাহলে এটা কোন হেডের ইনকাম? এবার দেখতে হবে আমি কোন কোম্পানিতে ইনভেস্ট করেছি। আমি যদি ইন্ডিয়ান কোম্পানিতে ইনভেস্ট করি তাহলে একরকম,
আর যদি ফরেন কোম্পানি ইনভেস্ট করে তাহলে একরকম। তো ডিভিডেন্ড অন শেয়ার অ্যাকচুয়ালি এটা ইনকাম ফ্রম আদার সোর্সের আইটেম। কোথাকার আইটেম? ইনকাম ফ্রম আদার সোর্সের আইটেম। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, এই যদি ইন্ডিয়ান কোম্পানিতে ইনভেস্ট করে থাকে সেখান থেকে যদি ডিভিডেন্ড পায় তাহলে হচ্ছে এর উপর কোনো ট্যাক্স দিতে হবে না, আর যদি ফরেন কোম্পানিতে ইনভেস্ট করে ডিভিডেন্ড পায় তাহলে এর উপর ট্যাক্স দিতে হবে। তো মানে এখানে কি বললাম, ব্যাকেটে লিখে দিচ্ছি ইফ ইন্ডিয়ান কোম্পানি এক্সেম ফ্রম ট্যাক্স, ঠিক আছে, এক্সেমড ফ্রম ট্যাক্স। যদি এটা ইন্ডিয়ান কোম্পানি হয় তাহলে হবে এক্সেম ফ্রম ট্যাক্স। এবার প্রশ্ন, যদি এটা ফরেন কোম্পানি হয় তাহলে ট্যাক্স দিতে হবে। কোথায় ট্যাক্স দিতে হবে? ইনকাম ফ্রম আদার সোর্সে। আমি জাস্ট এই নামগুলো বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি এটা কোন হেডের, হেডটা তোমাদের মাথায় পরিষ্কারভাবে ঢুকিয়ে দিচ্ছে, এটা কোন হেডের এটা জেনে রাখা জরুরি। ঠিক আছে, তো তোমাকে এক্সামে এগুলো লিখতে হবে না, আমি জাস্ট বলছি এটা কোন হেডে জেনে রাখা জরুরি, কারণ এরপরে যখন অন্যান্য চ্যাপ্টার করবো এরকম একটা আইটেম পেয়ে গেলে তখন তোমার যাতে নামটা শুনেই বুঝতে পারো না এটা তো ওই চ্যাপ্টারে করেছিলাম, এটা ওই হেডের ইনকাম। তো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। কত টাকা ছিল? 5000। তারা বলেছে ইন্টারেস্ট ফ্রম পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। দেখো, তুমি পোস্ট অফিসে তো সেভিংস অ্যাকাউন্ট হয়, সেখানে তুমি টাকা রেখেছো, তা সেখান থেকে ইন্টারেস্ট পেয়েছো। তা ভাবো না এটা কি কোনো ডক্টরি ইনকাম, কি প্রফেশনাল ইনকাম? না, এই কারণে লেস হবে, এই কারণে লেস হবে। তাই কি লিখবো? ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, কত টাকা? 600 টাকা। এইবার তোমাদের প্রশ্ন হলো, স্যার এটা তাহলে কোন হেডের ইনকাম? আমাদের 5টা হেড আছে, কোন হেডের ইনকাম? অ্যাকচুয়ালি এটা তো আদার সোর্সের ইনকাম, অ্যাকচুয়ালি এটা আদার সোর্সে আসা উচিত। ঠিক আছে, তো তাহলে ব্যাকেটে লিখলাম এটা কোন হেডের আইটেম? ইনকাম ফ্রম আদার সোর্স বাট এক্সেমটেড। ঠিক আছে, তো কেউ যদি পোস্ট অফিস সেভিংস ব্যাংকে টাকা রাখে এবং সেখান থেকে সুদ পায় তাহলে সেটা এক্সেমটেড ইনকামের মধ্যে পড়ে যায়। তারপর কি বলেছে? গিফট ফ্রম ফাদার ইন ল থেকে গিফট পেয়েছি। কি বললাম? গিফট ফ্রম ফাদার ইন ল। ফাদার ইন ল থেকে কত টাকা গিফট পেয়েছি? 2000 টাকা। তো এটা তো কখনোই প্রফেশনাল ইনকাম নেই, আইটেম নামগুলো শুনেই তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, 2000 টাকা। এবার প্রশ্ন হতে পারে, স্যার এটা কোন হেডের ইনকাম? এটা হচ্ছে আদার সোর্সের, গিফট মানেই আদার সোর্সে চলে যায়, কিন্তু আদার সোর্সের ইনকাম হলেও এটা কিন্তু তোমার এক্সেমটেড। তাহলে কি বললাম? এটা কোন হেডের ইনকাম? ইনকাম ফ্রম আদার সোর্স বাট কি লিখবে? এক্সেমটেড। তারপর কি বলেছে? ব্যাড ডেট রিকভার্ড। লেখো ব্যাড ডেট রিকভার্ড। লেখো ব্যাড ডেট রিকভার্ড। ঠিক আছে, তো ব্যাড ডেট রিকভার কত দিয়েছে? 2000 টাকা। নেক্সট কি বলেছে? নেক্সট মানে লাস্ট বলেছে ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট। তুমি ফিক্সড ডিপোজিট করেছিলে সেখান থেকে সুদ পাচ্ছ, ফিক্সড ডিপোজিট করেছিলে সেখান থেকে সুদ মানে ইন্টারেস্ট পাচ্ছ। তার মানে কি? এটা তো তোমার আদার সোর্সের ইনকাম। ঠিক আছে, তো লেখো ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট। লিখছি ইনকাম ফ্রম আদার সোর্স। কত টাকা ছিল? এটা ছিল 1300। যে সব করে যোগ করে বাইরে পাঠিয়ে দাও। কত হচ্ছে? 60,900। তাহলে উপরে ছিল 2,81,900 মাইনাস 60,900, কত হচ্ছে? 2,21,000। লেখো 2,21,000। শুধু এখান থেকে আমাকে কি বাদ দিতে হবে? কিছু তোমার অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার, এখানে অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার বলতে ডেপ্রিসিয়েশনকে বোঝানো হয়েছে, সেইগুলো বাদ দিতে হবে। তাহলে লেখো লেস অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার, অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার। ঠিক আছে, তো তো অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার এখানে কি কি হবে? কারের ওপর একটা ডেপ্রিসিয়েশন হবে আর সার্জিক্যাল ইকুইপমেন্টের উপর ডেপ্রিসিয়েশন হবে। তাই লিখছি ডেপ্রিসিয়েশন, লিখি ডেপ্রিসিয়েশন অন কার। তো দেখো কারের অ্যামাউন্ট কত ছিল? কার কত টাকা দিয়ে কার কেনা হয়েছিল? কার কেনা হয়েছিল 1,30,000 টাকা দিয়ে। ঠিক আছে, তো
এই কারের ওপর ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট হবে? 20% হবে। তো 1,30,000-এর উপর 20% কত? 1,30,000 উপর 20% হচ্ছে 26,000 টাকা। এবার তোমরা বলতে পারো স্যার কার কবে কিনেছে, ওই একই অ্যাজাম্পশন, কার কবে কিনেছে কিছু জানি না, আমরা ধরে নেবো এটা কারটা ইউজ করেছি মোর দ্যান 180 ডেজ, তাহলে ফুল ইয়ার ডেপ্রিসিয়েশন হবে কত হলো? ডেপ্রিসিয়েশন করে 26,000 টাকা। আর কি লিখবো? ডেপ্রিসিয়েশন অন সার্জিক্যাল ইকুইপমেন্ট, সার্জিক্যাল ইকুইপমেন্ট। তো দেখো সার্জিক্যাল ইকুইপমেন্টের উপর ডেপ্রিসিয়েশন কত? 25%। সার্জিক্যাল ইকুইপমেন্ট পারচেস করেছিলাম আমরা 4,000 টাকা, 4,000 টাকার উপর 25% করলে হয় 1,000 টাকা, 26 আর 1 যোগ করে 27,000 টাকা। আর একটা ছিল জাস্ট মিস করে গেছি, দেখো তোমরা লক্ষ্য করো বুকস, একটা বুকস ছিল না, বুকস ছিল, বুকস কত? 1,200 টাকা দিয়ে বুকস কিনেছিলাম, তাহলে বুকসের উপর তো ডেপ্রিসিয়েশন হয়, কত হয় বুকসের উপর ডেপ্রিসিয়েশন? 100%। তো এখানে লিখবো ডেপ্রিসিয়েশন অন বুকস, বুকসের উপর 100% ডেপ্রিসিয়েশন হয়, 1,200 100% করলে 1,200ই হয়, তাহলে কত হচ্ছে? 28,200। এই 2,21,000 থেকে যদি আমরা 28,200 বাদ দিই তাহলে কত হচ্ছে? হচ্ছে আমার 1,92,800। কত হচ্ছে? 1,92,800। এটাকে লেখো ইনকাম ফ্রম প্রফেশন, ইনকাম ফ্রম প্রফেশন। তাহলে একটা অঙ্ক ছিল ইনকাম এন্ড এক্সপেন্ডিচার দিয়ে, একটাই অঙ্ক ছিল বইতে, তাই করিয়ে দিলাম, ঠিক আছে? তো তো আর একটা অঙ্ক এসছিল ইনকাম এন্ড এক্সপেন্ডিচার দিয়েছিল 2017 সালে সিইউ-বিকম অনার্সে এসছিল, ওই অঙ্কটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নিও। তাহলে মোটামুটি ইনকাম ফ্রম প্রফেশন শেষ হয়ে গেল, ইনকাম বিজনেস শেষ হয়ে গেছে, আর একটা বাকি আছে এই টপিকে, মানে এই চ্যাপ্টারে একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে সাইন্টিফিক রিসার্চ, ওটা পরের ক্লাসে করিয়ে দেবো। ব্যাস।